আচ্ছা, ফার্স্ট একটুখানি আমি 12 এর সিলেবাসটায় কি আছে, কত রকম টাইপ অফ সাম আছে সেটাতে একটুখানি ফোকাস করি। কি কি করতে হবে অ্যাকচুয়ালি 12 এ, কতগুলো টাইপ অফ সাম আছে অ্যান্ড অল, সেগুলো নিয়ে একটু ডিসকাস করব। তারপরে একটা বেসিক চ্যাপ্টার দিয়ে স্টার্ট করব অ্যান্ড তার ডিটেল ডিসকাশন করব। চ্যাপ যদি আমরা সাবজেক্ট ওয়াইজ দেখি তাহলে সাবজেক্ট ওয়াইজ, মানে টপিক ওয়াইজ যদি আমি দেখি তাহলে টপিক ওয়াইজ দেখতে গেলে তিনটে টাইপের সাম হবে। একটা হচ্ছে পার্টনারশিপ অ্যাকাউন্ট, একটা হচ্ছে কোম্পানি অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট। 11-এ যেটা করেছিলাম সেগুলো হচ্ছে সব সোল প্রোপাইটারের রেসপেক্টে করেছিলাম। এবারে করবো পার্টনারশিপের রেসপেক্টে, কোম্পানির রেসপেক্টে অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। পার্টনারশিপের রেসপেক্টে চ্যাপ্টার কি কি আছে, একটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ পার্টনারশিপ, সেকেন্ড কামস অ্যাডমিশন অফ পার্টনার, থার্ড ইজ রিটায়ারমেন্ট অফ পার্টনার, ফোর্থ ইজ ডেথ অফ পার্টনার, ফিফথ ইজ ডিসলিউশন অফ পার্টনারশিপ। পার্টনারশিপের যা যা পসিবল সবই ক্লাস 12-এ আছে। ফান্ডামেন্টালস অফ পার্টনারশিপ বলতে বোঝাচ্ছে হচ্ছে একদম বেসিক একটা পার্টনারশিপ বিজনেসের নর্মাল অ্যাকাউন্টিং করা, তার প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেট করা, পার্টনার কি পাবে কি পাবে না, পার্টনারকে কিছু পে করতে হবে নাকি বিজনেস থেকে পার্টনার কি পাবে, এইসব রিলেশনস গুলো ফান্ডামেন্টালস অফ পার্টনারশিপে শেখাবে। অ্যাডমিশন অফ পার্টনারে শেখাবে দুটো পার্টনার বিজনেস করছিল, থার্ড পার্টনারকে নেওয়া হচ্ছে। তো থার্ড পার্টনারকে নেওয়ার রিজনস কি, থার্ড পার্টনারকে নেওয়ার রিজনস দুটো হতে পারে। এক, ফর ক্যাপিটাল, দুটো পার্টনার বিজনেস করছিল, তারা ক্যাপিটাল ইনভেস্ট করে দিয়েছে, আরো ক্যাপিটালের প্রয়োজন আছে, সেই ক্যাপিটালটা কে এনে দেবে, সেই ক্যাপিটালটা এনে দেবে হচ্ছে নতুন পার্টনার। সেকেন্ড রিজন ফর অ্যাডমিশন অফ আ নিউ পার্টনার হতে পারে কি, ফর সাম টেকনিক্যাল অর ম্যানেজেরিয়াল স্কিল। দুটো পার্টনার বিজনেস করছে, 3 নম্বর পার্টনারের মধ্যে কিছু একটা স্পেশাল অ্যাবিলিটি আছে, সে হয়তো খুব ভালো অ্যাকাউন্টস জানে, সে হয়তো খুব ভালো মার্কেটিং জানে, সে হলো ভালো ইঞ্জিনিয়ারিং জানে, তাই জন্য ওকে পার্টনার হিসেবে নেবো। তো দুটো কারণে আমরা নতুন পার্টনারকে নিই, একটা হচ্ছে ফর ক্যাপিটাল, একটা হতে পারে ফর এনি ম্যানেজেরিয়াল অর টেকনিক্যাল স্কিল, বা ব্লেন্ড অফ বোথ, মানে টাকাও দেবে প্লাস ওর মধ্যে কিছু স্কিল আছে সেটা বিজনেসে অ্যাড অন হবে। দ্যাট কামস আন্ডার অ্যাডমিশন অফ পার্টনারশিপ। রিটায়ারমেন্ট অফ পার্টনার বলতে এই 3 জনের মধ্যে থেকে 4 জনের মধ্যে কোনো একটা পার্টনার অ্যাট এনি পয়েন্ট অফ টাইম মনে করতে পারে আমি আর বিজনেসে থাকবো না, আমি এখান থেকে বেরিয়ে চলে যাব। তো বিজনেস থেকে ও যখন বেরিয়ে চলে যাবে, হি উইল গেট সাম মানি। সে ব্যবসায় যখন কিছু ইনভেস্ট করেছিল সে টাকাগুলো কিছু ফেরত পাবে, নিয়ে বাড়ি চলে যাবে। তার কিরকম ট্রিটমেন্ট হতে পারে, বাকি পার্টনাররা কি হবে, সেই টাকাটাকে এনে দেবে, কোথা থেকে টাকাটা জোগাড় হবে, ও কত টাকা পাবে, আগেরা বাগেরা এইসব ক্যালকুলেশন আসবে হচ্ছে সব রিটায়ারমেন্ট অফ পার্টনারে। আর তারপরে আসবে হচ্ছে ডেথ অফ পার্টনার। রিটায়ারমেন্ট অ্যান্ড ডেথ বোথ আর সিমিলার কাইন্ড। রিটায়ারমেন্ট হচ্ছে ডেলিভারেট, আমি নিজে থেকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, ডেটে হট করে মরে যাবে অ্যান্ড সেও বিজনেস থেকে ছেড়েই চলে গেল। টাকাটা সে না পেয়ে তার রিপ্রেজেন্টেটিভরা পাবে, তার ছেলে পাবে, তার মেয়ে পাবে, তার বউ পাবে, বা তার হাজবেন্ড পাবে, হুএভার ইট ইজ। তো দ্যাট ইজ ডেথ অফ পার্টনার, বাট ট্রিটমেন্ট সেম হবে। দুটোতেই আলটিমেটলি পার্টনার ব্যবসা ছেড়ে চলে যাচ্ছে, রিটায়ারমেন্টে ডেলিভারেটলি চলে যাচ্ছে, আর ডেতে ন্যাচারাল কজ একটা যার জন্য চলে যাচ্ছে। এরপরে আসছে ডিসলিউশন অফ পার্টনারশিপ। ডিসলিউশন অফ পার্টনারশিপে অ্যাকচুয়ালি আমরা যেটা শিখি সেটা হচ্ছে পার্টনারশিপ বিজনেস ভাই বন্ধ করে দেবো। সবাই মিলে 4 জন 5 জন যতজন পার্টনার আছে সবাই মিলে ডিসাইড করলো ভাই ব্যবসা বন্ধ করে দেবো। তো ব্যবসা বন্ধ করতে গেলে কি হবে, ব্যবসার কিছু অ্যাসেট আছে, তাহলে সেই অ্যাসেটগুলোকে বেচতে হবে, না তো কোনো পার্টনার বাড়ি নিয়ে চলে যাবে। আর টেবিল আছে, ভাই আমি টেবিলটা বাড়ি নিয়ে চলে গেলাম, ভাই এসি আছে, এসিটা খুলে একটা পার্টনার বললাম এসিটা নিয়ে চলে গেলাম, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। তো এগুলো কি করবো, আমরা তো বেঁচে দেবো। আর তাছাড়া বিজনেস কিছু লাইবিলিটিস আছে, সেগুলো পে অফ করতে হবে। ব্যবসা বন্ধ করতে মানে সব দেনা শোধ করে দিতে হবে। তো এই সব দেনা শোধ করতে হবে, মানে ব্যবসাটাকে ক্লোজ করার জন্য যা যা করতে হবে, দ্যাট কামস আন্ডার ডিসলিউশন অফ পার্টনারশিপ। তাহলে পার্টনারশিপের স্টার্টিং হবে ফান্ডামেন্টালস দিয়ে, শেষ হবে ডিসলিউশন। ক্লিয়ার? এরপরে আসবে যে কোম্পানি অ্যাকাউন্টস, মানে ফর্ম অফ বিজনেসটা চেঞ্জ হলো। প্রোপ্রাইটারশিপ 11-এ শিখেছিলাম, পার্টনারশিপ এই প্রথমে কিছুটা আলোচনা করলাম, এবার হবে কোম্পানি অ্যাকাউন্টস। কোম্পানি কি করে ক্যাপিটাল রেজ করে, মানে বিজনেসের ক্যাপিটাল কিভাবে জোগাড় করে, শেয়ার ইস্যু করে। তো শেয়ার ইস্যু করার অ্যাকাউন্টিং হবে, বা ডিবেঞ্চার্স ইস্যু করে। ডিবেঞ্চার্স কি, ইজ কাইন্ড অফ লোন, ব্যাংকের থেকে না নিয়ে কমন পাবলিকের থেকে নিচ্ছে, তার অ্যাকাউন্টিং কি হবে। কোম্পানির ব্যালেন্স শিট কেমন দেখতে হবে, কোম্পানির ব্যালেন্স শিট কি করে আমরা অ্যাসেট লাইবিলিটি বানাবো, দেখতে পুরো আলাদা হয়, যেরকম প্রোপ্রাইটারশিপে করেছিলাম ওরকম ব্যালেন্স শিট দেখতে হয় না। অফকোর্স কম্পোনেন্ট সব সেম থাকে, ওখানেও অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি থাকে, এখানেও অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি থাকে, বাট সাজানোটা আলাদা, সেটা আমরা শিখবো।
এই গেল কোম্পানি অ্যাকাউন্টস, তিনটে চ্যাপ্টার কোম্পানি অ্যাকাউন্টসে। একটা ইস্যু অফ শেয়ার, একটা হচ্ছে ইস্যু অফ ডিবেঞ্চার, আর একটা হচ্ছে কোম্পানি ফাইনাল অ্যাকাউন্টস। থার্ড যে টপিকটা আসছে দ্যাট ইজ কল্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মানে ভেরিয়াস টুলস যেটা বিজনেসের ম্যানেজমেন্ট ইউজ করে টু টেক ভেরিয়াস ডিসিশনস, দ্যাট ইজ কল্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। যখন আমি ক্লাস 11-এ ক্লাস শুরু করেছিলাম ইনিশিয়াল ডেজে, তখন আমি দেখিয়েছিলাম যে কতগুলো ব্রাঞ্চ অফ অ্যাকাউন্টিং হয়। তো সেই ব্রাঞ্চ অফ অ্যাকাউন্টিং এ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং একটা পার্ট ছিল। তো সেই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ কি কি হয়, একটা হচ্ছে কম্পেয়ার করে লাস্ট ইয়ারের সাথে এই বছর কেমন পারফরমেন্স হয়েছে, কম্পেয়ার করে দেখবো বেড়েছে না কমেছে, বেড়েছে না কমেছে, কোনটা বেড়েছে কোনটা কমেছে, কেন বেড়েছে। এটাকে বলা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এর মধ্যে কম্পারেটিভ সাইজ স্টেটমেন্ট বানাতে হয়, কমন সাইজ স্টেটমেন্ট বানাতে হয়। এটা একটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট। সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে সেই সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে ক্যাশ ফ্লো অ্যানালাইসিস, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। কত টাকা আমার কাছে ছিল বছরের প্রথমে, কোথা থেকে টাকা আমার ঢুকেছে, আর কোথা থেকে আমার টাকা বেরিয়ে গেছে, ফাইনালি আমার ইয়ার এন্ডে কত টাকা হাতে পড়ে আছে। এটা ফ্লো, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এই জন্য এটাকে বলে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা শিখতে হয় সেটা হচ্ছে রেশিও অ্যানালাইসিস। রেশিও মিনস কম্প্যারিজন অফ টু ভেরিয়েবল, দুটো জিনিসকে কম্পেয়ার করো। যে কোনো দুটো জিনিসকে কম্পেয়ার করাকে বলা হচ্ছে রেশিও। যে তুই আউট অফ 100 কত পেয়েছিস, তো দ্যাট ইজ আ রেশিও বিটুইন ফুল মার্কস এন্ড মার্কস অবটেইনড। ঠিক আছে, টোটাল তোর কতগুলো সাবজেক্ট আছে, তার মধ্যে তুই কতগুলোতে পাস করেছিস, কতগুলোতে ফেল করেছিস। কম্পারিজন বিটুইন ফেল অ্যান্ড টোটাল সাবজেক্ট, পাস অ্যান্ড টোটাল সাবজেক্ট। তো এরকম যে আমার সেলের সাথে ডেটারের কি রিলেশন, আমার পারচেজের সাথে ক্রেডিটারের কি রিলেশন, প্রফিটের সাথে সেলসের কি রিলেশন, কারেন্ট অ্যাসেটের সাথে কারেন্ট লাইবিলিটির কি রিলেশন, কোন কতটা রিলেশন অ্যান্সার আসলে ভালো বিজনেসের জন্য, কতটা খারাপ। দিস অল কামস আন্ডার রেশিও অ্যানালাইসিস। নাও রেশিও অ্যানালাইসিস ইজ চ্যাপ্টার অফ ফর্মুলা, বাট তুই যদি ওই চ্যাপ্টারটাকে ফর্মুলার ভেবে পড়া শুরু করিস তাহলে এই চ্যাপ্টারটা তোর জন্য সবচেয়ে ডেঞ্জার চ্যাপ্টার হয়ে যাবে। লাস্ট মোমেন্টে তুই বলবি আমি রেশিও করবো না, মানে আমার লাস্ট 10-12 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স বলছে। বাট তুই যদি চ্যাপ্টারটাকে বোঝার চেষ্টা করিস যে কেন এটার সাথে এটা রেশিও করছে, ফর্মুলাটা কিভাবে এলো, হাউ দ্য ফর্মুলা ইজ ডিরাইভড, তুই এরকম একটুখানি ডেপথে যাওয়ার চেষ্টা করিস। মোস্ট অফ দ্য স্টুডেন্ট চেষ্টাটাই করে না, ফর্মুলা দেখে এত ফর্মুলা স্যার মনে রাখবো করে, দেয়ার ইজ নো অ্যান্সার। ফর্মুলা মনে রাখার কোনো অ্যান্সার নেই। হয় তুমি ফর্মুলা মাগ আপ করো, যেটা আমি একবার বলবো না, অর তুমি ওখান থেকে রুট কজটা বার করার চেষ্টা করো, কেন এই দুটোর সাথে কম্পেয়ার করা হচ্ছে। একটা কমন এক্সাম্পল দিচ্ছি, ডেটার সাথে কার সম্পর্ক আছে, কোন আইটেমের ডেটার সাথে সম্পর্ক আছে বলো দেখি। ডেটার সাথে কার সম্পর্ক আছে বিজনেসে, আরেকটা কোন একটা অ্যাকাউন্টিং টার্ম বলো যার সাথে ডেটার সম্পর্ক আছে। ক্যাশ, সেলস। যখন আমি বাকিতে বিক্রি করি তখন ডেটা ক্রিয়েট হয়। পারচেজের সাথে কার সম্পর্ক আছে, ক্রেডিটার। তো এরকম ভাবে ইউ হ্যাভ টু, ইফ ইউ ক্যান ফাইন্ড আউট দ্য রিলেশনস, ইফ ইউ ক্যান ফাইন্ড আউট দ্য রিলেশন, তাহলে তোমার কাছে ওই চ্যাপ্টারটা, যে চ্যাপ্টারটা আছে রেশিও অ্যানালাইসিস, সেটা কিন্তু আর ফর্মুলা বেসড ফিল হবে না। ইউ উইল ফিল লাইক যেটার মধ্যে একটা লজিক আছে, আর লজিক থেকে আমি সব অ্যান্সার ফাইন্ড আউট করছি। না আমরা একটু ডিটেলে যাচ্ছি, কত রকমের টপিক আছে। আগে একটু লোড অফ সিলেবাসটা দেখে নাও। লোড অফ সিলেবাসটা চ্যাপ্টার 1 ফান্ডামেন্টালস অফ পার্টনারশিপ দেখতে পাচ্ছি। তাতে সবার আগে আমাদের একটু নর্মাল সাম করতে হবে। অ্যান্ড সেই নর্মাল সামে আমার টপিক কি কি থাকবে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। সেকেন্ড টাইপ অফ সামটাকে কি বলছে, সামস উইথ চার্জ এগেইনস্ট প্রফিট। সামস উইথ চার্জ এগেইনস্ট প্রফিট, এগুলো কিছু দেখতে হবে না, বইয়ে কিছু আপাতত দেখার দরকার নেই, আপাতত শুধু টপিকস গুলো দেখো। চার্জ এগেইনস্ট প্রফিট। না হোয়াট ইজ এ চার্জ এগেইনস্ট প্রফিট? প্রভিশন অ্যান্ড রিজার্ভ বলে একটা চ্যাপ্টার পড়িয়েছিলাম, সেখানে এই শব্দটা ব্যবহার করেছি, চার্জ এগেইনস্ট প্রফিট। চার্জ এগেইনস্ট প্রফিট মানে এনি এক্সপেন্স যেটা প্রফিট হওয়ার আগে আমি করি, লাইক স্যালারিজ, রেন্ট। এইগুলো তুমি আগে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে পোস্ট করো, তারপর না নেট প্রফিট ফাইন্ড আউট করো, রাইট? দিজ আর কল্ড চার্জ এগেইনস্ট প্রফিট। এরকম চার্জ এগেইনস্ট প্রফিটের একটা সাম হতে পারে।
কমিশনের সাম হবে, সেটার আবার দুটো টাইপ আছে, আফটার চার্জিং, বিফোর চার্জিং। তারপর আসে গ্যারেন্টি অফ প্রফিট, তার আবার 3 রকমের অঙ্ক। গ্যারেন্টি অফ প্রফিট মানে আমি একটা নতুন পার্টনার নিয়েছি, সেই পার্টনারকে বলে দিয়েছি ভাই বিজনেসে যা হোক তুই 50,000 টাকা প্রফিট পাবি, যদি নর্মাল সিস্টেমে 50,000 টাকা প্রফিট হয় তুই বাড়ি নিয়ে চলে যাস, যদি না হয় আমি দেবো, আমার প্রফিটের থেকে তোকে দিয়ে দেবো। দ্যাট ইজ কল গ্যারেন্টি অফ প্রফিট। এবার সেই গ্যারেন্টি অফ প্রফিট আবার কেমন হয়? গ্যারেন্টি গিভেন বাই সিঙ্গেল পার্টনার, গ্যারেন্টি গিভেন বাই অল পার্টনার। তো সাপোজ তো 3টে পার্টনার আছে, একটা পার্টনারকে বলে যে 50,000 টাকা গ্যারেন্টি প্রফিট পাবি, আর নর্মাল বিজনেস করে 20,000 প্রফিট হয়েছে, তার মানে গ্যারেন্টিতে কত টাকা এখন ল্যাক করছে? 30,000 ল্যাক করছে। এইবার এটা হতে পারে দুজনে মিলেই বল 30,000 ভাগ করে দেবে, আবার কোনো একটা পার্টনারও গ্যারেন্টি দিতে পারে এই দুজনের মধ্যে যে আমি 30,000 দিয়ে দেবো। তাহলে সিঙ্গেল পার্টনার গ্যারেন্টি হতে পারে, অল পার্টনার গ্যারেন্টি হতে পারে। এরপর আছে পাস্ট অ্যাডজাস্টমেন্ট। এই পাস্ট অ্যাডজাস্টমেন্টের পাশে থেকে স্টার মার্ক মেরে রেখেছি, মানে এটা হচ্ছে মানে মোস্ট ক্রুশিয়াল। পাস্ট অ্যাডজাস্টমেন্ট মানে ইট ইজ লাইক রেকটিফিকেশন অফ এরর। কিছু একটা ভুল করে ফেলেছি, ভুল করে প্রফিট ডিস্ট্রিবিউট হয়ে গেছে, এখন ওটাকে ঠিক করে কি করে করবো। এই অঙ্কটা ছোট বাট ভেরি কনসেপচুয়াল। মানে এই অঙ্কটা ছোট হবে, আর উপরে যে অঙ্কগুলো আছে বড় বড়, ফরম্যাট কেটে অঙ্ক করে অনেক কিছু মনে হবে খাটলাম, অনেকটা কাজ করলাম। বাট এই যে পাস্ট অ্যাডজাস্টমেন্টের অঙ্কটা না দেখে মনে হবে খাটনির কিছু নেই, খুব ছোট বাট কনসেপচুয়াল। অ্যান্ড দেন এগুলো জার্নালও করতে হবে। এই গেল চ্যাপ্টার 1 এর টপিক, এ থেকে এফ অব্দি আছে। কিভাবে যাওয়া যেতে পারে? একদম এ বি সি ডি ই এফ করে করে যাওয়া যেতে পারে, অথবা ডাইরেক্ট বি দিয়ে শুরু করা যেতে পারে। মানে বি যখন করছো দ্যাট ইজ ইনক্লুডস এ, বি যখন করছো দ্যাট ইনক্লুডস এ। সি যদি করো দ্যাট ইনক্লুডস এ বি সি হতে পারে। ডি ইজ এ টোটাল ডিফারেন্ট টপিক। মানে আমার যদি মানে একদম যদি মানে ঝিনুকে করে খাওয়াতে লাগে, তাহলে এ থেকে এফ অব্দি সব করা টপিক করাতে হবে। আর আমার যদি মনে করতে হয় না আমি চামচ দিয়ে দিলাম, খাবার বেড়ে দিলাম, তোরা একটু খেতে পারবি, আমি শুধু শুধু বলে দেবো কোনটা আগে খেতে হয় কোনটা পরে খেতে হয়, তাহলে আমাদের করা উচিত হচ্ছে এই সিটা, ডিটা, ইটা আর এফটা। মানে দুটো টপিক বেঁচে, দুটো দিন বেঁচে গেল। এই এক একটা টপিক মানে এক একটা দিন, অ্যাটলিস্ট একটা করে দিন লাগবে এগুলোর জন্য। এগুলো চ্যাপ্টার 1। চ্যাপ্টার 2 নাম কি? অ্যাডমিশন অফ পার্টনার। তার টপিক কি কি আছে? ফার্স্টে জার্নাল, তারপরে আসে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল, ব্যালেন্স শিট। তারপরে আসে WCR অ্যাডজাস্টমেন্ট। WCR কথাটার ফুল ফর্ম হচ্ছে ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ। মানে তোর বিজনেস, তোর এমপ্লয়িজ আছে, তো এমপ্লয়িজরা যদি অ্যাক্সিডেন্ট করে ফ্যাক্টরিতে, এমপ্লয়িজরা যদি চোট পায়, তাহলে এসে তো বলবে যে ট্রিটমেন্ট করার টাকা দিন, তুই ইমিডিয়েটলি সে টাকাটা পাবি কোথায়? তো পার্টনাররা কি করে আগে থেকে টাকা জমিয়ে রেখে দেয় এই পারপাসের জন্য, তো সেখান থেকে তুই ইউ ক্যান পে অফ। বা তুই জমিয়ে রেখেছিস 50,000 টাকা, আর যেই এমপ্লয়ি চোট লেগেছে সে ডাক্তার দেখিয়ে বিল করে ফেলেছে 60,000 টাকা, এরকম একটা সিনারিও হতে পারে। আবার এরকম হতে পারে তুই জমিয়ে রেখেছিস সেই বছরে কেউ চোটই পায়নি, হতে পারে। আবার এরকম হতে পারে তুই 50,000 টাকা জমিয়ে রেখেছিস, 10,000 টাকা চোট পেয়ে 10,000 টাকা মেডিকেল বিল হয়েছে, সেটাও হতে পারে। তাহলে অনেকগুলো সিনারিও আছে এই WCR এর মধ্যে। আবার তারপরে হচ্ছে IFF। IFF মানে হচ্ছে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড। ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, এটার মিনিংটা কি? সাপোজ আজকে আমি একটা শেয়ারে ইনভেস্ট করলাম 1 লাখ রুপিস। এইবারে এই 1 লাখ উপরে গেলে তো হেভি মজা লাগবে, 1 থেকে 1,20,000 হয়েছে, 1.5 লাখ হয়েছে, 2 লাখ হয়েছে, বা আনন্দের সীমা নেই। বাট আমার যখন হিসাব করতে হবে, খারাপটা ভেবে হিসাব করতে হবে। বিকজ আমরা 11 একটা টপিক পড়েছিলাম, সেই টপিকটাতে বলেছিলাম যে আমরা অ্যাসেট সবসময় কমিয়ে কমিয়ে দেখাবো, লাইবিলিটি সবসময় বাড়িয়ে বাড়িয়ে দেখাবো, এক্সপেন্স বাড়িয়ে বাড়িয়ে দেখাবো, ইনকাম কমিয়ে কমিয়ে দেখাবো। তাহলে বিজনেসের না কি থাকবে? যে স্টেবিলিটি থাকবে, পজিশন অফ দ্য বিজনেসটা স্ট্রং থাকবে। তাহলে এবার উল্টোটা ভাব, তুই 1 লাখ টাকা শেয়ারে ইনভেস্ট করেছিস, বা সেই 1 লাখ টাকা কমে গিয়ে 70,000 হয়ে গেছে, হতে পারে। তখন কি করবি? তো তুই কি করতে পারিস? হোল্ড। এবার হোল্ড তো করলি, বাট একটা সিনারিও আছে যে সময় রিকোয়ার সেলিং ইট অফ। ইনভেস্টমেন্ট করছো, হ্যাঁ, স্টপ লস, স্টপ, এবার চলে এসছে ওই জায়গাটায়, স্টপ লসও তো লস হবে। হ্যাঁ, বাট তার জন্য কি করতে বলছে? তার জন্য বলছে IFF বানাও, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড বানাও। মানে 1 লাখ টাকা তুমি যদি
কোনো একটা শেয়ারে ইনভেস্ট করো, তুমি একটা 50,000 টাকা আলাদা জায়গায় জমিয়ে রাখো, সো দ্যাট 1 লাখটা যদি কোনো 70,000 হয়ে যায়, ইউ হ্যাভ এ সেভড অ্যামাউন্ট যেটা দিয়ে তুমি ব্যালেন্স করতে পারবে। তাহলে সেরকম একটা সিনারিও হতে পারে। সিনারিও টু, ও ভ্যালু কমলোই না, ভ্যালু বেড়েই গেল, আর ওই টাকাটা তুই জমানো আছে, তারও একটা সিচুয়েশন হতে পারে, তারও কিছু ট্রিটমেন্টস হতে পারে। আবার এরকম হলো যে 1 লাখ টাকারটা দাম কমে 10,000-এ চলে আসলো, আর তোর জমানো ছিল জাস্ট 50,000 টাকা, মানে জমানো টাকাও ইউজ করে আরো অ্যাডিশনাল লস খেয়ে গেছি। জমানো টাকা দিয়ে লসটা একটু মেকআপ করলাম, বাট তারপরে অ্যাডিশনাল লস খেয়েছি, সেরকম একটা সিস্টেম হতে পারে। দ্যাট ইজ আইএফএফ অ্যাডজাস্টমেন্ট। এরপর আসে অ্যাডজাস্টমেন্ট অফ ক্যাপিটাল, দ্যাট ইজ অফ 3 টাইপস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস হোল চ্যাপ্টার, অ্যাডজাস্টমেন্ট অফ ক্যাপিটাল। এরপরে চলে যায় রিটায়ারমেন্ট অফ পার্টনার্স। রিটায়ারমেন্ট অফ পার্টনার্স সেম, আগে তোকে জার্নাল করতে হবে। আবার দেখ, অ্যাডমিশনের সময় পয়েন্ট নাম্বার বি, টপিক বিতে আমি কি লিখেছিলাম, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল, ব্যালেন্স শিট যেরকম আছে, সিমিলারলি দেখ চ্যাপ্টার 3 রিটায়ারমেন্ট ও রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল, ব্যালেন্স শিট আছে, সিমিলার টাইপ অঙ্ক হবে এটা। আবার অ্যাডজাস্টমেন্ট অফ ক্যাপিটাল আছে, আর একটা হচ্ছে মেনটেনিং মিনিমাম ব্যালেন্সের সাম। এটা এই যে ডি নম্বর পয়েন্টে যেগুলো আছে না, ডি ই, এগুলো হচ্ছে সবচেয়ে কড়া কড়া অঙ্ক। ডি নম্বর পয়েন্টে, ই নম্বর পয়েন্টে যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে সবচেয়ে টাফ টাফ সাম। এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই চ্যাপ্টারটা। সব থেকে বেশি টাইম লাগবে এই অ্যাডমিশন অফ পার্টনার শিখে গেলে, এই রিটায়ারমেন্ট আর ডেথ করতে টাইম বেশি লাগে না। হলো, এরপর আসছে ডেথ অফ পার্টনার। ডেথ অফ পার্টনারও সেই জার্নাল বিটা দেখ আবার সেম, রিভ্যালুয়েশন, পার্টনার্স ক্যাপিটাল, ব্যালেন্স শিট, যেটা রিটায়ারমেন্টেও করেছিস অ্যাডমিশনেও করেছিস, তো সিমিলার টাইপ হবে। অনলি ডিসিজ পার্টনার অ্যাকাউন্ট, অনলি ডিসিজ পার্টনার অ্যাকাউন্ট মানে যে মরে গেছে শুধু তার অ্যাকাউন্টটা বানাতে হবে, সেরকম একটা সাম হয়। মোস্ট টাইমে এই অঙ্কটাই আসে, অনলি ডিসিজ পার্টনার অ্যাকাউন্ট, ছোট হয়, একটা মার্কস ক্যারিও কম করে, অনেক সময় আসে অনেক সময় আসে না। ডেথ লাস্ট, এই ডিসিজ পার্টনার অ্যাকাউন্ট শেষ। এরপরে আসছে ডিসলিউশন অফ পার্টনারশিপ। ডিসলিউশন অফ পার্টনারশিপ বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে বিজনেস ক্লোজ হয়ে যাচ্ছে, এন্টায়ারলি ডিফারেন্ট টপিক, টপিকের নামও আলাদা। ওখানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে হবে, এখানে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট করতে হয়, তার সাথে পার্টনার্স ক্যাপিটাল করতে হয়, ব্যাংক অ্যাকাউন্ট বানাতে লাগে, আর তাছাড়া জার্নালের কিছু জার্নালগুলো শিখতে হবে। এর এই চ্যাপ্টার নাম্বার 5 অব্দি ছিল পার্টনারশিপ অ্যাকাউন্টস। চ্যাপ্টার নাম্বার 6-এ ঢুকে যাবো হচ্ছে কোম্পানি অ্যাকাউন্টস। এই হচ্ছে কোম্পানি অ্যাকাউন্টস এর টপিক, এই অব্দি আছে। ইস্যু অফ শেয়ার, আগে পুরোটা শুনে নাও, আগে পুরোটা কি কি আছে। এগুলো বলার কারণটা হচ্ছে এই যে যেইভাবে 11টায় ডেভিয়েট হয়েছে সেইভাবে যেন 11টা 12টা ডেভিয়েট হোক না, এটা আমার বলার, আমার কাজ বলা, তুমি তো ডেভিয়েট হবেই। এই যে সরস্বতী পূজার মন্ত্র পড়ে, তুই মন্ত্র মানে বুঝিস, ঠাকুর মশাই তো বলে দিয়েছে, বাকি বলে তো ওরকম এক্স্যাক্টলি সেরকম আমিও ওই ঠাকুর মশাইয়ের মতন বলে দিচ্ছি আর কি, তুই শুধু হাত জোর করে শুনে নিলি। তারপর আর সরস্বতী পুজোর দিন কেউ বিয়ার খায়, কালচার হয়ে গেছে সরস্বতী পুজোর দিন বিয়ার খাওয়া, কালচার হয়ে গেছে না, জানিস না, অসম্ভব ব্যাপার, জানিস না। কালচারের সাথে আমি অলওয়েজ এই 17 to 21 এর ছেলেমেয়েদের সাথে লাস্ট 10 বছর আছি, মানে 10 বছর আগে 17 to 21 কি করতো, আজকে 17 to 21 কি করছে, সেই দুটো আমি জানি আর কি। আর আগামী 10 বছর পর 17 to 21 কি করবে সেটার একটা আইডিয়া থাকবে আমার। যাই হোক, ইস্যু অফ শেয়ার। ইস্যু অফ শেয়ারে লামসাম, ইনস্টলমেন্ট, শেয়ার অ্যাট প্রিমিয়াম, ওভার সাবস্ক্রিপশন অ্যান্ড রিফান্ড, আন্ডার সাবস্ক্রিপশন, ওভার সাবস্ক্রিপশন অ্যান্ড প্রোরাটা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওভার সাবস্ক্রিপশন অ্যান্ড প্রোরাটা মোস্ট ইম্পর্টেন্ট, পরোটা না প্রোরাটা, হ্যাঁ ও পরোটা বললো, প্রোরাটা। forfeiture and reissue are other than cash consideration, and same for debentures. না না, বেরোবে তো সব, তুই 11 যা বলছিস তো তাই মনে নেই, চার্জ এগেইনস্ট প্রফিট জিজ্ঞেস করলাম সেটা বলতে পারছিস না, অন্যায় করেছিস। সেই তাড়াতাড়ি শেষ হয়ে গেলে হয়। চ্যাপ্টার 8, চ্যাপ্টার 8
কোম্পানি ফাইনাল অ্যাকাউন্টস, এইখানে কি আসে? উফ আসতে, এখানে আসে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ হেডস অ্যান্ড সাবহেডস। দিস ইজ মোর লাইক আ থিওরি, কনসেপ্ট ক্লিয়ার থাকলে অ্যান্সার দিতে পারবে, অঙ্ক করার দরকার নেই। নাম্বার 2 স্মল সামস আসে কিছু, বাট মেইনলি আসে আইডেন্টিফিকেশন অফ হেডস অ্যান্ড সাবহেডস। এরপরে আসে চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9-এ আসে হচ্ছে ফাইনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এর মধ্যে কি কি আসে? ফার্স্ট সাইজ আসে হচ্ছে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, তারপরে আসে কম্পারেটিভ ব্যালেন্স শিট, তারপরে আসে কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট, তারপরে আসে কমন সাইজ ব্যালেন্স শিট। শেষ। এটা হচ্ছে ইজিয়েস্ট চ্যাপ্টার অফ দ্য হোল সিলেবাস। মার্কস আসে ম্যাক্সিমাম 5, ম্যাক্সিমাম আসবেই একটা, একটা আসবেই। এটা এইটা তো সিকিওর, এই 4 কি এই 5 যাই আসুক, 4-এও আসতে পারে, 5-এও আসতে পারে, এ তো ঘর লেকে আনাই হ্যাঁ, এরকম ব্যাপার। হ্যাঁ, কমন সাইজ ব্যালেন্স শিট, এটা হচ্ছে সবচেয়ে ইজি চ্যাপ্টার। এরপর আসে চ্যাপ্টার 10, 11টা। এটাতে চ্যাপ্টার 10, এটাতে আসে হচ্ছে রেশিও অ্যানালাইসিস, দুটো বই মিলিয়ে পুরো সিলেবাস বলছি 12-এর। চ্যাপ আসতে রেশিও অ্যানালাইসিসে কি কি আসবে? লিকুইডিটি রেশিও, এর আন্ডার আছে 2 টাইপস। এরপরে আসবে সলভেন্সি রেশিও, পড়াশোনা ছেড়ে দিতি, বুক পুলিশ সবাইকে বলিস কমার্স নিয়েছি, অ্যাকাউন্টস করি, ইনভেস্টমেন্ট ব্যাংকার হবো, সিএ হবো, এফসিএ হবো, এমকম হবো, এই খাটনি নেবো না। সলভেন্সি রেশিও, এটা আছে তোমার 4টে টাইপ, 4টে টু 5টা টাইপ। এটা ফর্মুলা ভাবলে ফর্মুলা, কনসেপ্ট ভাবলে কনসেপ্ট, আগেই বলে দিলাম তো এটা। নেক্সট কামস এফিসিয়েন্সি রেশিও, again 4 to 5 types. Next comes profitability ratio, সেম 4টে থেকে 5টা টাইপ আবার। তারপর আসে মিক্সড রেশিওস, 2 থেকে 3টে টাইপ, 6টা মানে টাইপ অফ সামস। আর লাস্ট চ্যাপ্টার, that is chapter 11, is cash flow statement, সিঙ্গেল টাইপের সাম আসে, প্রিপারেশন অফ সিএফএস। এই হচ্ছে হোল সিলেবাস। সিলেবাস কবের মধ্যে শেষ করতে হবে? আগস্ট। আগস্টের মধ্যে যদি সিলেবাস না শেষ করতে পারিস তাহলে তো 12 কিছু হবে না। মার্চ, মার্চ যায়নি, মার্চের স্টার্টিং সবে, মার্চ গেছে আবার 4-5 তারিখ হয়েছে, সবে 6 তারিখ। না ফ্লো আনার হলে এখনই এনে ফেল বাবু, এখন ফ্লো না আনলে
আগস্ট মাসের মধ্যে যদি সিলেবাস না শেষ করতে পারিস তাহলে কোনো ফায়দা নেই। সিলেবাস তুই আমার সাথে যেই ফ্লোতে যাবি সেই ফ্লোতেই আমি তোর সাথে যেতে পারবো। তুই ক্লাস কামাই করবি, তুই ওর থেকে এক্সট্রা ক্লাস চাইবি, এক্সট্রা ক্লাস মানে সেই ডেটের পরে এক্সট্রা ক্লাস হবে না, নিশ্চয়ই আগে হতে পারে না এক্সট্রা ক্লাস, তাহলে পরে হবে, পরে শেষ হবে, কিছু করার নেই। আগস্টের মধ্যে যদি সিলেবাস না শেষ করতে, কেন বহুত হার্ড আছে এখন, মানে বোর্ড আইএসসি সিবিএসসি দুটোরই অ্যাকাউন্ট পেপার বহুত হার্ড আছে। তুই কথাগুলো বলে তার কোনো লাভ হবে না, আলটিমেটলি কেউই মানবে না, ঠিক আছে? তো বহুত হার্ড আছে এখন। আমি ডাইরেক্ট বলে দিচ্ছি যে বইয়ে আমি এখানে যে অঙ্ক করাবো অঙ্ক কিন্তু এক্সাক্ট ম্যাচ করবে না, তাতে পড়তে হলে পড়, না পড়তে হলে না পড়। হ্যাঁ হ্যাঁ ওটা দিয়েছিল। 11-এ ম্যাচ করিয়ে দেওয়া যায়। 11-এ কেন ম্যাচ করানো যায়, তার কারণ 11-এর যে টিচার কোশ্চেন বানাচ্ছে ও এই 2-3টে বইয়ের মধ্যে থেকেই কোশ্চেন বানাচ্ছে। 12-এ ম্যাচ করানো ইজ ভেরি হার্ড, বিকজ 12-এ যারা কোশ্চেন পেপার বানায় তারা এই বই থেকে বানায় না। আমি যখন 12 দিয়েছিলাম তখন কোশ্চেন পেপার বই থেকে আসতো, এখন আর কোশ্চেন পেপার বই থেকে আসে না। এখন যে মাথা লাগিয়ে করতে পারবে তার হবে, যার হবে না হবে না। এবার কি হয়, মোস্ট অফ দ্য কেসে ম্যাক্সিমাম স্টুডেন্ট হাফ অঙ্ক করে আসতে পারে। এই হাফ করে আসলে কিছু তুমি স্টেপ মার্কিং পাবে, তোমার নাম্বার আউট অফ 100 ওই 55-60-এর মধ্যে ঘোরাফেরা করবে। বেস্ট অফ 4 5 এখন বেস্ট অফ, বোঝা গেল? যেটা খুশি ঢুকুক। তাহলে এই হচ্ছে হোল সিলেবাস। তাহলে আজকে আমি ফার্স্ট চ্যাপ্টারটা স্টার্ট করব, দ্যাট ইজ পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। ওকে আমি পাঠাই, ওকে। এই লাইভ রেকর্ড গুলোই দিয়ে দেবো পুরো, একদম লিঙ্কটা গ্রুপের যেরকম আগে নোটস গুলো দিয়ে দিতাম তো সেরকম দিয়ে দেবো। সো অ্যাট এনি পয়েন্ট অফ টাইম ইউ ক্যান গো থ্রু দ্য ভিডিওস, কি লিখতে কি কি পড়িয়েছি, কোনো টপিক এক্সামের আগে যেদিন আমাকে আর কন্ট্যাক্ট করা দরকার নেই, ভুলে যেতে পারিস। ব্যাটারিটা অফ করে দে, ফোনটা রেখে দে, একদম কানেক্ট করবি না। কানেক্টটা শুধু এখন আমার লেকচারের উপর রাখতে পারিস, এর বাইরে কানেক্ট করার চেষ্টাও করিস না বাবু। স্টার্ট করি। চ্যাপ্টার 1 পার্টনারশিপ ফান্ডামেন্টালস। কি লিখেছে, লেখা কিছু কপি করার দরকার নেই, আমি সব প্রিন্ট দিয়ে দেবো। শুধু জাস্ট ফলো দ্য লেকচার্স, সব আমি প্রিন্ট দিয়ে দেবো, যেগুলো সব যা যা নোটস আছে সব প্রিন্ট পেয়ে যাবে, কিচ্ছু লেখার দরকার নেই, জাস্ট অ্যাটেনশনটা ক্লাসে রাখো অ্যাটলিস্ট। আমি তোমাকে সব রকম জিনিসপত্র দিয়ে হেল্প করতে পারি, আলটিমেটলি ইউজ তোমায় করতে লাগবে, অস্ত্র সব দিয়ে দিতে পারি তোমাকে, আমি নোটস দিয়ে দিতে পারি, ক্লাসে যেগুলো করানো হয়েছে সেগুলো ড্রাইভে দিয়ে দিতে পারি, ওয়ার্কশিট দিতে পারি, টেস্ট নিতে পারি, ভিডিও দিতে পারি, আর কি দিতে পারি। বাট তুমি যদি ভিডিওটা না প্লে করো বাড়িতে বসে, তাহলে আমি কি করবো? তুমি যদি নোটসটা একবার না চেক করো, সেটা আমি কি করে করবো? সবার বাড়ি যেতে হবে, এরপরে গিয়ে সবার বাড়িতে 8 ঘন্টা করে থেকে থেকে মাথায় হাত বুলিয়ে হ্যাঁ বাবু খোল আমার সামনে, হ্যাঁ এই তো দেখলাম, এটা তো করা সম্ভব না। না, দুয়ারে কমার্স, এক্স্যাক্টলি দুয়ারে কমার্স তো এখনো পর্যন্ত আমি আনতে পারিনি। আমি প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ডিং দিয়ে দেবো, সো দ্যাট ক্লাসে যা হয়েছে সব ডিসকাশন ইউ ক্যান অ্যাক্সেস অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। পয়েন্ট নাম্বার 1, ট্রেডিং পিএল ব্যালেন্স শিট। কি লিখেছে? ফাইনাল অ্যাকাউন্টস অফ সোল প্রোপাইটার। যখন আমরা সোল প্রোপাইটারের অ্যাকাউন্টস বানাতাম তখন কি বানাতাম? সবার আগে বানাতাম ট্রেডিং অ্যাকাউন্ট, তারপরে কি বানাতাম? পিএল অ্যাকাউন্ট, তারপরে বানাতাম কি? ব্যালেন্স শিট। পার্টনারশিপ বিজনেস যদি হয় তখন আমরা কিরকম বানাই? ট্রেডিং অ্যাকাউন্ট করি, পিএল অ্যাকাউন্ট করি, করার পর নতুন অ্যাকাউন্ট করি যেটাকে বলে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, তারপরে করি ব্যালেন্স শিট। তাহলে আগে সোল প্রোপাইটারশিপের তিনটে আমরা বানাতাম, বানিয়ে অ্যান্সার বার করে নিতাম। এখানে আমরা কটা বানাই? 4টে।
তার মধ্যে ট্রেডিং পিএল এখন আর শেখার দরকার নেই, 11-এ যারা শিখেছো খুব ভালো কথা, যারা শেখনি তারা আর নতুন করে এখন শেখানো সম্ভব না। এখন ফোকাস কোথায় হয়ে যাবে? পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। নাও এবার এখানে চলে আসি, দুটো কনসেপ্টের উপর একটু ফোকাস করবো। একটা চার্জ এগেইনস্ট প্রফিট, একটা হচ্ছে চার্জ এগেইনস্ট প্রফিট, আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। প্রভিশন অ্যান্ড রিজার্ভ চ্যাপ্টারটাতে একবার বলেছিলাম, এখন আরেকবার রিপিট করে দিচ্ছি। চার্জ এগেইনস্ট প্রফিট বলতে কাকে বোঝায়? যেই খরচাগুলো প্রফিট হওয়ার আগে আমি রেকর্ড করি সেগুলো হচ্ছে চার্জ এগেইনস্ট প্রফিট। লাইক পারচেজ, ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ আউটওয়ার্ড, রেন্ট, স্যালারি, লিগাল চার্জ, অডিট ফিজ, যেগুলো তুমি ট্রেডিং অ্যাকাউন্টে পিএল অ্যাকাউন্টে লেখো। These are all charged against profit. And what is appropriation of profit? Appropriation of profit মানে প্রফিট হওয়ার পর যে খরচাগুলো করবো। And how it is related with provision and reserve? আমি বলেছিলাম provision is a charge against profit, কারণ আগে আমরা টু provision for doubtful debt রেকর্ড করি, তারপরে নেট প্রফিট বেরোয়। And reserve is an appropriation of profit, মানে আগে প্রফিট হলো, সেখান থেকে কিছু টাকা আমি রিজার্ভে রাখলাম। প্রফিট না হলে রিজার্ভ রাখতে পারবো না। রিজার্ভ, যখন আমি রিজার্ভে টাকা রাখি সেটা কি? অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। আর যখন আমি প্রফিটের আগে করি সেগুলো কি? চার্জ এগেইনস্ট প্রফিট। তো চার্জ এগেইনস্ট প্রফিট বলতে গেলে বলছে these are such expenses which are considered before net profit, like interest on loan, rent, employee salary, etc. Appropriation of profit কি? After profit. These are such expenses which are considered after net profit. net profit এর পর যেগুলো আমরা কনসিডার করব। কি কি সেগুলো? এই চ্যাপ্টারের জন্য কি কি? ইন্টারেস্ট অন ক্যাপিটাল। হোয়াট ইজ ইন্টারেস্ট অন ক্যাপিটাল? ওনার যে ক্যাপিটালটা আছে ওর দুটো ইউটিলিটি হতে পারে। একটা টাকাটা নিয়ে ব্যাংকে রাখতে পারে, আর অপশন 2 সেই টাকাটা ও বিজনেসে ইনভেস্ট করতে পারে। এবার ও বলছে আমি বিজনেসে ইনভেস্ট করব, তো ব্যাংকে রাখলে তো ভাই ইন্টারেস্ট পেতাম, বিজনেসে দিচ্ছি কেন ইন্টারেস্ট পাবো না? এবার এগেইন তোরা জিজ্ঞেস করবি যে বিজনেসে রাখলে তো প্রফিট পাচ্ছি, তাহলে আবার ইন্টারেস্ট কেন চাইছো? এটা তোকে মাথায় রাখতে হবে, প্রফিট ইজ নট আ রিটার্ন ফর দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড। টাকা ইনভেস্ট করলেই প্রফিট পাওয়া যায় না। প্রফিট ইজ এ রিটার্ন ফর দ্য রিস্ক ইউ হ্যাভ টেকেন। তুমি রিস্ক নিয়েছো বলে প্রফিট পাচ্ছ। মানি ইনভেস্ট করলে তার রিটার্ন অলওয়েজ ইন্টারেস্টই হয়, তাহলে উচিত ওর একটা ইন্টারেস্ট পাওয়া, রাইট? তাহলে বিজনেস কি বলছে পার্টনারদেরকে, ভাই তোমাদেরকে ইন্টারেস্ট দেবো, প্রফিট তো পাবেই, যা টাকা ঢেলেছো ইন্টারেস্টও পাবে। সেকেন্ড, পার্টনাররা এবার বলবে ভাই আমি চাকরি বাকরি না করে আজকে ব্যবসা করবো তোর সাথে, আমার সংসার কি করে চলবে? আমি নেটফ্লিক্স রিচার্জ কি করে করবো? আমি জিমের মেম্বারশিপ কি করে দেবো? এগুলো তো বাদই দিলাম, চাল ডাল তো কিনতে হবে রে বাবা, সেটা কোথা থেকে আসবে? প্রফিট তো বছরের শেষে গিয়ে পাবো, তাহলে সেটা চলবে কি করে? তাহলে বিজনেস কি ডিসাইড করলো? বিজনেস বললো কোনো চিন্তার ব্যাপার নেই, ব্যবসায় রেগুলার টাইম দিবি, বিজনেস থেকে স্যালারি নিয়ে নিস। তাহলে এটাকে কি বলে? পার্টনার স্যালারি। এইবারে পার্টনার কি বলবে, ভাই যদি চাকরি করতাম তাহলে কোম্পানি মাঝে মাঝে আমায় বোনাস দিত, ইনসেন্টিভ দিত, ব্যবসা করবো তো কি ফায়দা? তো ব্যবসা বলছে ভাই কোনো চিন্তার ব্যাপার নেই, একটা কমিশন পেয়ে যাবে। তাহলে এতগুলো জিনিস যদি পেয়ে যাস, টাকা ইনভেস্ট করলে ইন্টারেস্ট পেয়ে যাচ্ছিস, রোজ ব্যবসায় টেক পার্ট করছিস বলে স্যালারি পেয়ে যাচ্ছিস, ব্যবসা ভালো পারফর্ম করলে কমিশন পেয়ে যাচ্ছিস, তাহলে চাকরি করার দরকার নেই, তো ব্যবসা করলেই হয়। তাহলে এইগুলো কি? এগুলো ভেরিয়াস বিজনেসের এক্সপেন্স। তো কার এক্সপেন্স? বিজনেসের এক্সপেন্স। টুয়ার্ডস হুম? এক্সপেন্সটা কাকে পে করছে? পার্টনারদের পে করছে। তাহলে দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে, একটা হচ্ছে শুধু স্যালারি আর একটা পার্টনার স্যালারি। শুধু স্যালারিটা মানে কি? এমপ্লয়িকে পে করছে। পার্টনার স্যালারি মানে কি? পার্টনারকে পে করছে। এমপ্লয়ি স্যালারিটা কি? চার্জ এগেইনস্ট প্রফিট না অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট? এমপ্লয়ি স্যালারিটা কি? চার্জ এগেইনস্ট প্রফিট না অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট? চার্জ এগেইনস্ট প্রফিট। আগে এমপ্লয়ি স্যালারি দিতে হবে, তারপর ডিসাইড করতে হবে নেট প্রফিট হয়েছে কি হয়নি। পার্টনার স্যালারিটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। বাবু আগে প্রফিট হবে, তারপর সেখান থেকে মায়না নিবে। এমপ্লয়ি আগে স্যালারি পাবে, প্রফিট হবে, প্রফিট হলে তাহলে পার্টনার স্যালারি পেতে পারে। ক্লিয়ার? তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল এটা একটা এক্সপেন্স। তো আসবো বাবা, এই
একদম চিন্তা করিস না, একদম জাস্ট একটা চ্যাপ্টারের নোটস, একদম এখনো শেষ করিনি বাবু, শেষ আরে ঠিক আছে ঠিক আছে, আরে ঠিক শেষ করলাম। ঠিক আছে, তাও জিজ্ঞেস করবো না। এই এই নোটসটা এই চ্যাপ্টারে নেই, কিছু নেই। এই চ্যাপ্টারে যা যা পসিবিলিটি আছে সব এই নোটসে আছে, Possibility. যা যা পসিবিলিটি, যত রকমের তোর স্কোপ আছে, Possibility এতটা। যা যা মানে তোর চ্যাপ্টারের কোশ্চেনের পসিবিলিটি আছে সব এই কোশ্চেনে আছে। ও যে প্রশ্নটা করলো সেটাও এই নোটসে আছে, রাত জেগে থেকে বানানো এই নোটস গুলো। মানে তুই শুধু নোটটাকে নিয়ে জিজ্ঞেস করবি, আমার কোশ্চেন এটা জিজ্ঞেস করছে কি হবে, তোর নোট অ্যান্সার দিয়ে দেবে, বাট ভদ্রভাবে প্রশ্ন করবি। ফোন ঘাটতে ঘাটতে প্রশ্ন করলে উত্তর দেয় না, বহুত অ্যাটিটিউড। তো যাই হোক, যে আজকে ওপর থেকে কিছু বলা যাবে? দেখি কতটা যেতে পারি। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, পার্টনার স্যালারি, পার্টনার্স কমিশন, দিজ আর অল হোয়াট, দিজ আর অল ভেরিয়াস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। প্রফিট হলে পার্টনাররা এগুলো পাবে, বাট পাবে, ক্লিয়ার। এবারে ইন্টারেস্ট একটা পার্সেন্টেজ হবে না ভাই, কত পার্সেন্ট ইন্টারেস্ট নিবি? এই যে বিজনেসে টাকা লাগাচ্ছিস, তো জেনারেলি অ্যাজ এ পার্টনার, তুই যদি পার্টনার হতে চাস তোর কত ইন্টারেস্ট চাওয়া উচিত? অ্যাটলিস্ট ব্যাংকে যা ইন্টারেস্ট দেয় সেটুকু চাওয়া উচিত, অ্যাটলিস্ট। ভাই ব্যাংকে টাকা রাখলে ফিক্সড ডিপোজিটে 7% ইন্টারেস্ট দেয়, তাহলে ব্যবসায় টাকা রাখলে আমার 7% চাওয়া উচিত অ্যাটলিস্ট। বা মিউচুয়ালি আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি 6% নে, 8% নে, 9% নে, তাহলে এটা কিন্তু আলোচনা হবে যে তানুষ্কা আজকে তুই আমার পার্টনার হবি, এই আজকে রাকেশ আমার পার্টনার হবে, ঠিক আছে তোরা পয়সা লাগাবি, তোরা 8% পাবি। না না স্যার, 8% উইল বি টু মানে লো ফর আস, আপনি 10% ডিসাইড করুন। তাহলে ঠিক আছে, 8ও নয় 10ও নয় ভাই, 9 ফাইনাল হয়ে গেল। এই যে 9% ফাইনাল হয়ে গেল, এটা ডিসিশন। স্যালারি কত করে নিবি? আমি বললাম দুজনে 15,000 টাকা করে মাসে নিস। 15,000 কি হবে, 15,000 চাল ডাল কিনতেই বেরিয়ে চলে যাবে, আমার নেটফ্লিক্স সাবস্ক্রিপশনের টাকা উঠবে না, জিমের টাকা উঠবে না। আচ্ছা ঠিক আছে 20,000 টাকা করে, তাহলে এটা ডিসিশন যে পার্টনাররা কত টাকা করে স্যালারি নেবে, 20,000 টাকা করে মাসে। কমিশন, যদি 50 লাখের উপরে সেল যায় 10% পেয়ে যাবি, আর 10% উইল বি টু মানে হাই, মানে এতটা দেওয়াই যাবে না, একটু ঠিক আছে এটা কম দাও 5%, এটা ডিসিশন। এই যে ডিসিশন গুলো হচ্ছে পার্টনারদের সাথে বসে বসে, এগুলো একটা পেন অ্যান্ড পেপারে লেখা হয়, সো দ্যাট 6 মাস বাদে আজকে প্রিয়াংশু এজ আ পার্টনার বললো, এই তুমি আমায় বলেছিলে বেশি স্যালারি দেবে, এখন কম দিচ্ছ। হাই চান্স আছে প্রিয়াংশু যার ছেলে বলতেই পারে, রাকেশ বলতেই পারে, তা তুমি তো তখন বলেছিলে বেশি ইন্টারেস্ট দেবে, এখন কম দিচ্ছ। তখন কাগজটা বার করে দেখাতে হবে, এই দেখ বাবু ডিসিশন হয়েছিল, সই করেছিলি নিচে, মনে আছে? আর এই যে কাগজটা, এই কাগজটাকে কি বলে? পার্টনারশিপ ডিড। কি বলে? পার্টনারশিপ ডিড। ইয়েস, বিজনেস সিবিএসসি বিজনেস স্টাডিজ, আইএসসি কমার্সের বইতে পার্টনারশিপ যে চ্যাপ্টার ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশন, সেখানে পার্টনারশিপ ডিড ছিল, ওখানে এগুলো লেখা থাকে। তাহলে এগুলো কোথায় লেখা হয়? পার্টনারশিপ ডিডে। আচ্ছা, যদি এরকম হয় যে সবাইকে বললাম পার্টনার হয়ে যাও, তারা বললি হ্যাঁ কালকে থেকেই পার্টনার, কিচ্ছু আলোচনা হলো না, কিন্তু কত টাকা ইন্টারেস্ট নিবি কিচ্ছু আলোচনা হলো না, কত টাকা স্যালারি নিবি কিচ্ছু আলোচনা হলো না, কমিশন নিবি কি নিবি না আলোচনা হলো না, তাহলে কিন্তু কিচ্ছু পাবি না। আজকে কি শিখলি? যদি এগুলো নেওয়ার হয় ডে ওয়ানে বসেই আগে এই কথাগুলো সেটেল করে নিবি, তারপরে ব্যবসায় ঢুকবি। আর যদি এই কথাগুলো না হয়, লিগালি ইউ পিপল আর নট এন্টাইটেল টু গেট এনি স্যালারি, এনি ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এনি কমিশন। তাহলে যদি নিতে হয় তাহলে আগে এইসব ব্যাপার সেটেল করে নাও, আর যদি না এগুলো ডিসকাশন হয় তাহলে কিন্তু লিগালি তোমার এগুলো পাওয়ার রাইট নেই, কিচ্ছু হবে না, তার কারণ পার্টনারশিপ ডিড ক্রিয়েট হয়নি। সেটাই এর পরের কথাটাই বলছে, এই পরের কথাটাই কি বলছে, হোয়াট হ্যাপেন্স টু অ্যাপ্রোপ্রিয়েশন হোয়েন দের ইজ নো পার্টনারশিপ ডিড, মানে কোনো ডিসকাশন যদি না হয়, কোনো কাগজে যদি লেখা না হয়, নো ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ অ্যালাউড, কোনো ইন্টারেস্ট পাবি না বাবু ক্যাপিটালে। তুই একটা জেরক্স রেখে দিবি, নিজেও ড্রাফট করতে পারিস, আজকে দিনে নিজেও ড্রাফট করতে পারিস, যা ডিসিশন হচ্ছে সেটা লেখা হবে, লিখে নিচে সাইন করবে, সবাই এক কপি করে নিজের কাছে রেখে দেবে, হয়ে গেল। অফকোর্স অ্যাডভোকেট দিয়ে করলে অনেক প্রফেশনাল হবে, অ্যাডভোকেট লোকে অ্যাডভোকেট দিয়েই করায়, বাট দেখতে ভালো লাগবে যে খরচা করবি, অ্যাডভোকেটকে ফিস দিতে হবে, এমনি এমনি তো লিখে দেবে না এটা।
তাহলে কোনো স্যালারি কিন্তু পাবি না। নো, এই জায়গাটা ওয়েন নো পার্টনারশিপ ডিড, তাহলে পার্টনারশিপ ডিড না থাকলে কোনো ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাওয়া যায় না, কোনো স্যালারি পাওয়া যায় না, কোনো কমিশন পাওয়া যায় না। মোস্ট ইম্পর্টেন্ট, ইন্টারেস্ট অন লোন 6%। বেশি হবে না, কম হবে না, এটার মানে কি? তো আজকে সাপোজ আমি ধরে নিলাম যে প্রিয়াংশু আর শুভ্রদীপ আমার পার্টনার, দুজনে 1,00,000 টাকা 1,00,000 টাকা অ্যাজ ক্যাপিটাল ইনভেস্ট করেছে। আর ব্যবসায় টাকা লাগালেই ব্যবসা টাকা খেয়ে নেয়, ব্যবসার নিয়ম, মানে ক্যাপিটাল শেষ হয়ে যায়, আবার ক্যাপিটাল ঢালতে হয়। তো 1,00,000 লাগিয়েছে, 2,00,000 শেষ হয়ে গেছে, এখন আরো 1,00,000 টাকা দরকার। এবার সুব্রতীপ বলছে আমি 1,00,000 টাকা দিতে পারি, বাট নট ফর ওনারশিপ, মানে আমি অ্যাজ এ ক্যাপিটাল দেবো না, লোন দেবো বিজনেসকে। হতে পারে মানে বিজনেস প্রত্যেকে 1,00,000 টাকা লোন নিল, বিজনেস ওকে পাবে। ওকে ফেরত দিয়ে দেবে। আচ্ছা, এই 1,00,000 টাকা লোন নিল, কিছু ডিসাইড হলো না কিন্তু কোনো ইন্টারেস্ট দেবো কি দেবো না, বাট স্টিল 6% পাবে। তাহলে ইন্টারেস্ট অন লোন কিছু না বলা থাকলেও কত পাবে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল কিছু না বলা থাকলে কত পাবে? পাবে। ক্লিয়ার? ইন্টারেস্ট কিন্তু আবার দুরকম চলে আসলো মাথায়, একটা ইন্টারেস্ট অন ক্যাপিটাল, একটা ইন্টারেস্ট অন লোন। কোনো আলোচনা হয়নি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে না। কোনো আলোচনা হয়নি, তাও পার্টনার থেকে লোন নিয়েছে, 6% পাবে। আচ্ছা, যদি আলোচনা হয়ে যায় যে 8% লোন নিলে দেবো, 8%। যদি আলোচনা হয়ে যায় যে লোন নিলে 10% দেবো, তাহলে 10%। ডিড যখন হয়ে ডিড যাবে, যখন হবে, যে এরকম এরকম কোনো সিচুয়েশন হতে পারে যে কোনো সময় পার্টনারদের থেকে বিজনেসের লোন নিতে হচ্ছে, তখন বিজনেস কত ইন্টারেস্ট দেবে? তো বিজনেস ভাই 10% দেবে, ফাইনাল। যে পার্টনারই লোন দিক 10% পাবে। বাট ডিসকাশন হলো না, এই টপিকটা মিস হয়ে গেছে, কিন্তু সিচুয়েশন এসে গেছে পার্টনার থেকে লোন নিতে হয়েছে, তখন পার্টনার কিন্তু 6% ইন্টারেস্ট পাবে। ক্লিয়ার? আর প্রফিট ইকুয়ালি শেয়ার হবে, যদি কিছু না ডিসাইড হয় তাহলে প্রফিট ইকুয়ালি শেয়ার হবে। তার মানে সুপ্রদীপ 1,00,000 লাগিয়েছে, প্রিয়াংশু 2,00,000 লাগিয়েছে, তানুষ্কা 3,00,000 লাগিয়েছে, আমি কিচ্ছু লাগাইনি, প্রফিট কিন্তু ইকুয়াল হবে। মাথায় ঢুকিয়ে নাও, ভবিষ্যতে পার্টনারশিপ ঢুকতে পরে ঢোকার পর কিছুদিন পর বলবে ভাই আমি বেশি টাকা লাগিয়েছি, আমার বেশি প্রফিট দে, তাহলে সেটা আগে ওই যে আলোচনায় করে নিতে হবে, ডিডে থাকতে হবে। বহুত রিয়েলিস্টিক সাবজেক্ট শিখলে লাইফটা দাঁড়িয়ে যাবে, কোনো কিছু আটকাবে না, কোনো মানে টিকে যাবে আর কি লাইফে। মজা মজার মতনই জিনিস, কিন্তু মজাটা কিছুদিন পর ফেড হয়ে যায়, ওটাই বলতে যাচ্ছি। কিছুদিন পর শুরুটা হবে। ফেড হয়ে যায়। যতদিন আছে ততদিন ভালো ওই লাগে। জন্য মজাটাকে মানে রাখতে হয় আর কি, মানে মজাটাকে ক্রিয়েট করে রাখতে হয় সবসময়। যাই হোক, প্রফিট কিভাবে শেয়ার হবে? ইকুয়ালি। প্রিয়াংশু 3,00,000 লাগিয়েও যা পাবে, আমি 1 পয়সা না লাগিয়েও সেম প্রফিট পাবো। তাই জন্য প্রিয়াংশু যদি 3,00,000 ইনভেস্ট করো, সুব্রদীপ যদি 2,00,000 ইনভেস্ট করো, তানুষ্কা যদি 1,00,000 ইনভেস্ট করো, তাহলে আগেই ক্লিয়ার করে নিও ভাই প্রফিট আমরা ইকুয়ালি করবো না, প্রফিট আমরা অ্যাকর্ডিং টু ক্যাপিটাল করবো। যে বেশি ক্যাপিটাল দিচ্ছে সে বেশি প্রফিট নেবে, যে কম ক্যাপিটাল দিচ্ছে সে কম প্রফিট নেবে। ক্লিয়ার? কিন্তু যদি আলোচনা না হয় ইকুয়ালি। এইবারে যেটা আসছে সেটা আরো ইম্পর্টেন্ট, ইন্টারেস্ট অন ড্রয়িংস। আচ্ছা, একটা সিনারিও বলছি, তোদের কাছে 5,00,000 টাকা করেই আছে বা 1,00,000 টাকা করেই আছে, হোয়াট এভার দ্য ফান্ড। তো তোর কাছে দুটো অপশন, টাকাটা হয় ব্যাংকে রাখবি নয় ব্যবসায় লাগাবি। তো আসলে অ্যাকাউন্টস করছিস যখন, আর ব্যাংকে রাখছিস না, ব্যবসায় লাগাচ্ছিস, তাহলে কি তোর আর কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলো? ধরে নেই তোদের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট। এইবার তোদের একটা খুব গাড়ি কিনতে ইচ্ছা করছে, একটা বাইক কিনবি, একটা পয়সা লাগবে। এবার ব্যাংকে গেছিস, লোন হবে, ব্যাংক করা দাঁড়িয়ে দেবে, বলবে জীবনে কোনোদিন একটা অ্যাকাউন্ট খোলোনি, কোনো টাকা জমা রাখোনি, কোনোদিন কোথা থেকে উঠে এসছো, এসে আজকে লোন নিতে চলে এসছো, তাহলে কোনো কেস হতে পারে তো লাইফে। ব্যাংকের সাথে যদি কোনো রিলেশন না থাকে, আজকে তো কারো একটা ব্যাংক অ্যাকাউন্ট নেই, সে যদি ফার্স্টেই ব্যাংকে গিয়ে বলে আমার লোন চাই, টাটা ভাই ভাই। ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ট্রানজাকশন করি, টাকা রেখেছি, ফিক্সড ডিপোজিট বানিয়েছি, উইথড্র করেছি, তখন গিয়ে বলতে পারি অনেকদিন ধরে ভাই ব্যাংকের সাথে রিলেশন আছে, একটা লোন দিন আমাকে। তুই টাকা রাখিস, টাকা ব্যবসায় লাগিয়েছিস। হ্যাঁ, আমি এমনিও দেখেছি, মানে ধরো ওই গ্রুপ লোন গুলো হয় না, হুম। অন্য অনেক ধরনের অ্যাকাউন্ট নেই, কিন্তু মানে দেখে তো তুমি অ্যাকাউন্ট বানিয়ে তখন লোন দিল। আচ্ছা, এই সিচুয়েশনে কি হবে? এই সিচুয়েশনে তখন অ্যাজ আ পার্টনার তোর কি বলা উচিত? ভাই ব্যাংকে টাকা রাখলে কোথা থেকে লোন পেতাম? ব্যাংক থেকে। ব্যবসায় টাকা লেগেছি, তাই জন্য আজকে প্রয়োজন হলে কোথা থেকে টাকা নেবো? ভেরি ক্লিয়ার। এবার যারা বাকি পার্টনার আছে তারা কি বলবে? ব্যাংক থেকে লোন নিলে কি দিতে হতো? কাকে দিতি? ব্যবসা থেকে লোন নিলে এখন ইন্টারেস্ট কাকে দিতে হবে? ব্যবসাকে দিতে হবে।
যদি ডিড না থাকে তাহলে দিতে হবে না। তাহলে যদি তার মানে এটাও কিন্তু ক্লিয়ার করে নিতে হবে ব্যবসা শুরু করার সময়, যে ভাই এমার্জেন্সির সময় পয়সা দরকার, নিয়ে নে ব্যবসা থেকে, কিন্তু ইন্টারেস্ট ফেরত দিবি। যেরকম ক্যাপিটাল ঢেলেছিস বলে ইন্টারেস্ট নিচ্ছিস, আজকে এমার্জেন্সির সময় ব্যবসা থেকে টাকা নিবি, ইন্টারেস্ট দিবি না। ডিড না করলে ফায়দা আছে loss ডিড না করলে ফায়দাও আছে লসও আছে, দুটোই আছে। তাহলে মাথায় রাখতে হবে, উইদাউট ডিড ইন্টারেস্ট অন ক্যাপিটাল নীল, স্যালারি অ্যান্ড কমিশন নীল, ইন্টারেস্ট অন ড্রয়িংস নীল, ইন্টারেস্ট অন লোন 6%, প্রফিট শেয়ারিং রেশিও ইকুয়াল। ক্লিয়ার? ডিড না থাকলে ভুল কোথায় করে স্টুডেন্ট? এই 6%টাকে নিয়ে ভুল করে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 6% মেরে দিল, মেনশন নেই তাও 6%। কেন? আর স্যার 6% বলেছিলেন। আরে ভাই ওটা ইন্টারেস্ট অন লোন বলেছিলাম, ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলিনি। কিছু লেখা নেই তাও 6% ইন্টারেস্ট অন ক্যাপিটাল মেরেছে। বাট মাথায় রাখতে হবে দ্যাট ইজ ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন ড্রয়িং কিছু মেনশন নেই, 6% মেরে দিয়ে চলে এসছে। কেন? ওই যে বলেছিলেন 6%। আরে ভাই 6% তো বলেছি, বাট সেটা কার? তিনটে ইন্টারেস্ট আছে কোশ্চেনের মধ্যে, একটা ইন্টারেস্ট অন ক্যাপিটাল, একটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন, একটা হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িংস। তাহলে 6%টা কোন ইন্টারেস্টের সাথে রিলেটেড? একসাথে বল, কোন ইন্টারেস্টের সাথে রিলেটেড? লোন। ক্লিয়ার? আচ্ছা, নেট প্রফিট। আচ্ছা, এরপরে আমরা একটু চলে আসি, এগুলো জার্নালগুলো আমরা পরে একটু ফোকাস করব। চলে আসি এই জায়গাটা, ইন্টারেস্ট অন ড্রয়িং কিভাবে ক্যালকুলেট হয়, বহুত মজার। তুই টাকা কিভাবে উইথড্র করতে পারিস, ভেরিয়াস পসিবিলিটিস আছে। একটা, ভাই প্রতি মাসে স্টার্টিং এ টাকা উইথড্র করে নেবো, মাসের 1 তারিখে টাকা উইথড্র করবো, এভরি মান্থের শুরুতে এই টাকাটা আমি উইথড্র করতেই হবে। হতে পারে প্রতি মাসের মিডিলে টাকা উইথড্র করবো, রেশনাল একদম, প্রতি মাসের মিডিলে টাকা উইথড্র করবো। হতে পারে, বা প্রতি মাসের এন্ডে উইথড্র করবো। এরকম ভাবে একটা সবাই আন্ডারস্ট্যান্ডিং আসতে পারি। পয়েন্ট নাম্বার 2, কোথায় আছো? শিওর অন্য কোথাও ঘুরতে যাওনি তো? মনে মনে লোকে ঘুরতে চলে যাও অনেক সময়, শরীরটা ক্লাসে থাকে। এই জন্য বললাম যে যদি মানে ঘুরতে যাও, শরীর নিয়ে ঘুরে তারপরে আসবে আবার। তো কিরকম হতে পারে? মান্থলি ফিক্সড অ্যামাউন্ট উইথড্র হতে পারে। তো মান্থলি ফিক্সড অ্যামাউন্ট যদি উইথড্র হয়, তাহলে ক্যালকুলেশনটা কেমন হবে? টোটাল অ্যামাউন্ট অফ ড্রয়িং ইন্টু রেট বাই 100 ইন্টু 6.5/12। এবার প্রশ্ন করবে, স্যার এই 6.5/12টা কোথা থেকে এলো? বলবো, বলেছিলাম একদম চিন্তা করতে না, এই কোশ্চেনটা তুই যা যা জিজ্ঞেস কর, নোটসে যা যা জিজ্ঞেস করবি সব চলে আসবে। এইখানে আছে কিভাবে 6.5 ডিটারমাইন হচ্ছে। আচ্ছা, যদি মিডিল অফ ইচ মান্থ হয় তাহলে এটাই কি হয়ে যাবে? 6/12 হয়ে যাবে। যদি এন্ড অফ ইচ মান্থ হয় তাহলে কি হবে? 5.5/12 হয়ে যাবে। তাহলে বাকিটা সেম, টোটাল অ্যামাউন্ট অফ ড্রয়িং ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম ফ্যাক্টর। এই যে 6.5/12, 6/12, 5.5/12, দিস ইজ কল্ড অ্যাজ টাইম ফ্যাক্টর। বোঝা গেছে? টোটাল অ্যামাউন্ট অফ ড্রয়িংস, এই যেখানে টোটাল অ্যামাউন্ট অফ ড্রয়িং বারবার লিখেছে, এটা কি করে ফাইন্ড আউট করবি? মান্থলি ড্রয়িং ইন্টু 12। তাহলে তুই প্রতি মাসের স্টার্টিং এ 1000 টাকা করে উইথড্র করিস, তারপরে সারা বছরে কত টাকা উইথড্র করেছিস? 12,000। প্রতি মাসের মিডিলে 1000 টাকা করে উইথড্র করিস, তাহলে সারা বছরে কত টাকা উইথড্র করেছিস? 12,000। প্রতি মাসের এন্ডে 1000 টাকা করে উইথড্র করিস, সারা বছরে কত টাকা উইথড্র করেছিস? এগেইন 12,000। প্রত্যেকটা জিনিস নোটসে আছে, যে টোটাল অ্যামাউন্টস অফ ড্রয়িং যেটা লেখা আছে সেটা কি করে ফাইন্ড আউট হয়? মান্থলি ড্রয়িং ইনটু 12। ক্লিয়ার অর নট? এবার সেকেন্ড কেস চলে আসলো, যে ভাই প্রতি মাসে টাকা তোলার দরকার নেই, প্রতি 3 মাসে একবার তুলবো, মানে কোয়ার্টারলি তুলবো। ঠিক আছে, মানে কিরকম তুলবো? এপ্রিলে একবার তুলবো, জুলাইতে একবার তুলবো, অক্টোবরে একবার তুলবো, জানুয়ারিতে একবার তুলবো। 3 মাস পর পর। এপ্রিল থেকে জুন একটা কোয়ার্টার, জুলাই থেকে সেপ্টেম্বর একটা কোয়ার্টার, অক্টোবর থেকে ডিসেম্বর একটা কোয়ার্টার, জানুয়ারি থেকে মার্চ একটা কোয়ার্টার, এগেইন এপ্রিল কামস। তাহলে প্রতি 3 মাসে তুলি হয়, এপ্রিলের 1 তারিখে তুলবো, আবার জুলাইয়ের 1 তারিখে তুলবো,
অক্টোবরের 1 তারিখে তুলবো, জানুয়ারি 1 তারিখে তুলবো। ফর্মুলাটা এক সেম, টোটাল অ্যামাউন্ট অফ ড্রয়িং ইন্টু রেট বাই 100, টাইম ফ্যাক্টরটা পাল্টে গেছে 7.5/12 বিগিনিং এ হলে, এন্ডে মিডিলে হলে 6/12, এন্ডে হলে 4.5/12। ক্লিয়ার? টোটাল অ্যামাউন্ট অফ ড্রয়িং কি করে ডিটারমাইন হবে? কোয়ার্টারলি ড্রয়িং ইন্টু 4। আচ্ছা যদি বলি যে তুই এপ্রিল মাসে 1000 টাকা তুলবি, আবার জুলাই মাসে 1000 টাকা তুলবি, আবার অক্টোবর মাসে আবার 1000 টাকা তুলবি, আবার জানুয়ারি মাসে 1000 টাকা তুলবি, তার মানে সারা বছরে কত টাকা তুললি? 4000 টাকা। আচ্ছা এবার যদি বলি তুই একদম জুন মাসে 1000 টাকা তুলবি, আবার সেপ্টেম্বর মাসে 1000 টাকা তুলবি, তারপরে ডিসেম্বর মাসে 1000 টাকা তুলবি, তারপরে মার্চ মাসে 1000 টাকা তুলবি, কত টাকা হলো? আবার 4000 টাকা। যখন আমি বলছি এপ্রিলে তুলবি, জুলাইয়ে তুলবি, অক্টোবরে তুলবি, জানুয়ারিতে তুলবি, তার মানে আমি কবে বলছি? বিগিনিং অফ কোয়ার্টার। যখন আমি বলছি জুনে তুলবি, সেপ্টেম্বরে তুলবি, ডিসেম্বরে তুলবি, মার্চে তুলবি, তাহলে কখনকার কথা বলছি? এন্ড অফ কোয়ার্টার। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? তো এরকম মিডিল অফ কোয়ার্টারও পসিবল। তাহলে এই হচ্ছে তার টাইম ফ্যাক্টর। ক্লিয়ার অর নট? বাকি কিন্তু সেম, টোটাল অ্যামাউন্ট অফ ড্রয়িং ইন্টু রেট বাই 100 ইন্টু টাইম ফ্যাক্টর, টোটাল অ্যামাউন্ট অফ ড্রয়িং ইন্টু রেট বাই 100 ইন্টু টাইম ফ্যাক্টর। ক্লিয়ার? টাইম ফ্যাক্টর গুলো চেঞ্জেস। এটা নিয়ে এখন আমি ডিটেলে গেলাম না, এটা 6 মান্থের জন্য হতে পারে, যে ফার্স্ট 6 মান্থ তুলবো, পরের 6 মান্থ তুলবো না, বা পরের 6 মান্থ তুলবো, ফার্স্ট 6 মান্থ তুলবো না, হতে পারে ডিসিশন। যে ব্যবসা শুরু যখন হয় প্রথম 6 মান্থ ভাই কোনো টাকা তুলবো না, 6 মাস পর ব্যবসাটা ম্যাচিউর হয়ে যাবে, 6 মাস পর থেকে এভরি মান্থ স্টার্টিং এ তুলবো, হতে পারে। তো দিস আর ভেরিয়াস, হ্যাঁ, ভেরিয়াস টাইপ অফ সিনারিওস। নাও এইবার তোদেরকে একটা জিনিস দেখিয়ে দিই যে হাউ দিস। এবার এখানে একটা তোকে আমি ছোট চার্ট করে দিয়েছি। কিরকম চার্ট করে দিয়েছি? মান্থের বিগিনিং এ হলে কত হবে? 6.5, মান্থের মিডিলে হলে কত হবে? 6, মান্থের এন্ডে হলে কত হবে? 5.5, কোয়ার্টারের বিগিনিং এ হলে কত হবে? 7.5, কোয়ার্টারের মিডিলে কত হবে? 6, কোয়ার্টারের এন্ডে কত হবে? 4.5, ডিউরিং 6 মান্থ হলে বিগিনিং এ কত হবে? 3.5, মিডিলে কত হবে? 3, এন্ডে কত হবে? 2.5। এখানে আমি চার্ট বানিয়ে দিচ্ছি, উপরেরটা যদি অসুবিধা হয় এবার চার্টের চার্ট দেখবি, আইডিয়া এসে যাবে। অ্যান্ড অঙ্ক করতে করতে ফিগার গুলো মাথায় চলে আসে। হলো? নাও কোয়ারিজ। এবার তুমি আমায় বোঝাও 6.5 কোথা থেকে আসছে, কেন 6.5, হাউ ইট ইজ ডিটারমাইন্ড। চলো, ঠিক তারপরেই আছে হাউ দ্য টাইম ফ্যাক্টর ইজ ডিটারমাইন্ড। টাইম ফ্যাক্টর ইট ইজ এ অ্যাভারেজ ড্রয়িং, টাইম লেফট আফটার ফার্স্ট ড্রয়িং প্লাস টাইম লেফট আফটার লাস্ট ড্রয়িং হোল ডিভাইডেড বাই 2, টাইম লেফট আফটার ফার্স্ট ড্রয়িং, টাইম লেফট আফটার লাস্ট ড্রয়িং হোল ডিভাইডেড বাই 2। আচ্ছা এবার দেখ, এপ্রিল থেকে ইয়ার স্টার্ট হয়, তো এপ্রিলের 1 তারিখে টাকা তুলেছিস 100 টাকা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এবারে বলতো টাইম লেফট আফটার ফার্স্ট ড্রয়িং, এপ্রিল 1 তারিখে যদি টাকা তুলিস তারপরে কতগুলো মাস পড়ে আছে তোর কাছে? কতগুলো মাস পড়ে আছে? 1 তারিখে টাকা তুলেছিস, তারপর তোর কাছে কত মাস পড়ে আছে? সেটা 12 এর প্রশ্ন হতেই পারে না, এটা 11 এর প্রশ্ন হতে পারে যে আমি এপ্রিলের 1 তারিখ হলে এপ্রিলকে ধরবো কি ধরবো না। তোমরা ডেপ্রিসিয়েশন করনি? না, মার্চ অব্দি। 12, এপ্রিলের 1 তারিখ মানে দ্য হোল এপ্রিল ইজ স্টিল লেফট। তাহলে 12, টাইম লেফট আফটার ফার্স্ট ড্রয়িং কত হলো? 12। আর লাস্ট ড্রয়িংটা কবে করবি? মার্চের 1 তারিখে করবি তো। টাইম লেফট আফটার লাস্ট ড্রয়িং কত? 1 মান্থ, মার্চের 1 তারিখ মানে পুরো মার্চ মান্থ বাকি আছে, প্লাস 1 डिवाइडेड बाई 2, 13/2, आंसर क्या आएगा?
বোঝা গেল? এন্ড অফ দিয়ে দেখাই, এবার এন্ড দিয়ে দেখাই একটা। ধর এন্ডে ড্র করিস, এপ্রিল মাসে কতগুলো ডে? 30 দিন। এপ্রিল মাসে 30 উইথড্র করলি 1000 টাকা, তাহলে কতগুলো মান্থ লেফট আফটার ফার্স্ট ড্রয়িং? আর মার্চের 31 ড্র করলি, তাহলে কতগুলো মান্থ লেফট? 0। মার্চের 1 তারিখ হলে 1 মাস বাকি আছে, মার্চের এন্ডে করলে আর কোনো মাসই বাকি নেই। তাহলে 11 প্লাস 0 হোল ডিভাইডেড বাই 2 is 5.5. So there is a logic behind this time factor. এরকম সব কটাই ক্র্যাক করা যায়। কি করে সব কটা এসছে? 3.5 প্রত্যেকটাই তুমি যদি এই প্রসিডিউরে যাও সেইভাবেই করা হয়েছে। যাই হোক, আমি জাস্ট একটু আইডিয়া দিলাম কিভাবে করতে হয়। বা দেখো, এই ক্যালকুলেশনটা তোমার লাগবে না, এই ক্যালকুলেশনটা জাস্ট তোমার মাইন্ডে ক্লিয়ার করার জন্য যে দেয়ার ইজ সাম লজিক বিহাইন্ড ইট। তোমার অঙ্ক করতে করতে এটাই মাথায় সেট হয়ে যাবে। বিগিনিং অফ দ্য ইয়ার হলে 6.5, বিগিনিং অফ দ্য কোয়ার্টার হলে 7.5, এন্ড অফ দ্য মান্থ হলে 5.5, এন্ড অফ দ্য 6 মান্থ হলে 2.5, মিডিল অফ 6 মান্থ হলে 3, মিডিল অফ কোয়ার্টার হলে 6। তো তোমার আইডিয়া হয়ে যাবে অঙ্ক করতে করতে। বাট এটা যে মুখস্থ করার কোনো ব্যাপার না, এটার পেছনে একটা লজিক আছে, সেটা শুধু আমি ডিসকাস করলাম। এখানে পুরো ব্যাপারটা যেটা আমি ওখানে করেছি সেটা এখানে দেখানো আছে। হলো, এইবারে চলে আসি হচ্ছে স্বর্ণজিতের প্রশ্নই, যে যদি প্রফিট না হয় তাহলে কি আর ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে না? ঠিক আছে, রুলস রিগার্ডিং ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ফার্স্ট, ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ চার্জড or allowed only if it is mentioned in partnership deed. Point 1, পার্টনারশিপ ডিডে থাকতে হবে, তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটালের গল্প হবে। পার্টনারশিপ ডিডে নেই, আমার খুব ভালো লাগছে, আমি 8% ক্যালকুলেট করে লিখে দিলাম, দেখতে সুন্দর লাগছে, অনেক অঙ্ক করে এসেছি, ভুল করছিস। ও চাইনি যখন, তোকে দিতে হবে না রে বাবা। জোর করে তুই একটা সুন্দর করে লিখলাম, 8% ক্যালকুলেট করলাম বসিয়ে দিলাম, 6% ক্যালকুলেট করে বসিয়ে দিলাম, ও অঙ্ক ভুল। তাহলে পয়েন্ট নাম্বার 1, যদি পার্টনারশিপ ডিডে না থাকে কোনো ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে না। ক্লিয়ার অর নট? Point number 2, no interest on capital is charged or allowed in case of debit balance of capital or capital in asset side. Capital normally কি হয়, asset না liability? Liability. ক্যাপিটালের সাথে আমরা অ্যাড নেট প্রফিট করতাম, লেস ড্রয়িংস করতাম, কোথায় করতাম? লাইবিলিটি সাইডে করতাম। ক্যাপিটাল কি হয় বিজনেসের? লাইবিলিটি। এবার কনসেপ্টটা বোঝার চেষ্টা কর, ক্যাপিটাল কখন লাইবিলিটি, ক্যাপিটাল কখন অ্যাসেট। তো তানুষ্কাকে আমি পার্টনার নেব, ঠিক আছে, ও 2 লাখ টাকা ইনভেস্ট করলো ব্যবসায়, ব্যবসার জন্য 2 লাখ টাকা লাইবিলিটি হয়ে গেল, কারণ ওকে ফেরত দিতে হবে 2 লাখ টাকা ব্যবসা করে। আচ্ছা, তনুষ্কাকে আমি পার্টনার নিলাম, তনুষ্কা বললো স্যার 2 লাখ টাকাটা আমি 1 বছর পর দেবো। ব্যবসার জন্য এটা খুব মজার ব্যাপার, বিজনেস ইনভে ক্লোজ হয়ে যাবে না, যখন খুব খারাপ সিচুয়েশন আসবে না, বিজনেস হ্যাজ রাইট টু আস্ক ফর দ্যাট 2 লাখ। বলেছিলি তো 2 লাখ টাকা দিবি দে, তাহলে ও যদি টাকা না ঢালে সেটা সে ব্যবসার জন্য কি? অ্যাসেট। ও যদি টাকা ঢালে তাহলে ব্যবসার জন্য কি? লাইবিলিটি। তা তুই ব্যবসা শুরু করছিস, আচ্ছা স্বর্ণজিৎ ব্যবসা শুরু করছে, রক্তিমকে বলছে ভাই 2 লাখ টাকা ব্যবসা ঢাল না, মাথায় রাখবি টাকা নিলি না, দেনা নিলি, ফেরত দিতে হবে টাকাটা। রক্তিমকে নিলি, রক্তিম বললো যে ভাই 2 লাখ টাকা ইনভেস্ট করবো, রাখ না, নেবো তোর থেকে, ভাববি তোর পজিশন স্ট্রং আছে, যেদিনকে ব্যবসাটা বন্ধ হবে সেদিনকে ওর থেকে 2 লাখ টাকা নেওয়ার তোর রাইট আছে, তোকে দিতে হবে, তখন তুই তো কমিট করে রেখেছিস, ব্যবসা তখন বন্ধই হয়ে যাচ্ছে, তার আগে তো কমিট করে রেখে দিয়েছিস, ব্যবসায় যাই হোক টাকা তো দিতি 2 লাখ টাকা, দিবি না? দিবি না? দুজনে মিলেই তো ব্যবসাটা বন্ধ করিয়েছিস, তো যখন বন্ধ করেছিস তখন যা কমিটমেন্ট ছিল দিয়ে দেবো, মিটিয়ে দেবো। বোঝা গেল? লাইভ ট্রায়াল ব্যালেন্সে শিখিয়েছিলাম অ্যাসেটের ব্যালেন্স কি হয়, অ্যাসেটের ব্যালেন্স কি হয়, ডেবিট না ক্রেডিট? কি হয়? এক্সপেন্সের ব্যালেন্স কি হয়? এখন কি আবার অ্যাসেট ডেবিট হয়, লাইবিলিটি কি হয়? ক্রেডিট হয়। ক্লিয়ার? তার মানে এখানে কি বলছে, ক্যাপিটাল তার মানে একটা লাইবিলিটি ক্রেডিট হওয়া উচিত। ক্যাপিটালের যদি ডেবিট ব্যালেন্স থাকে বা ক্যাপিটাল যদি অ্যাসেট সাইডে থাকে তাহলে সে কোনো ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে না।
সে কোনো ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে না। ক্লিয়ার? কেন? তনুষ্কা 2 লাখ টাকা ইনভেস্ট করে দিল, এবার তো তনুষ্কা বসে আছে, ভাই আমি ব্যবসা থেকে 2 লাখ টাকা নেবো একদিন না একদিন, আর আমার ইন্টারেস্টটা চাই। ও 2 লাখ দেয়নি, বলেছে ভবিষ্যতে দেবে, তারপরও ইন্টারেস্ট পেতে পারে। মানে রিয়েল টাকা ইনভেস্ট করেছে, করেনি তো, তাহলে কেউ ইন্টারেস্ট পাবে? পাবে না। তাহলে ক্যাপিটাল যদি অ্যাসেট সাইডে থাকে বা ক্যাপিটাল যদি ডেবিট ব্যালেন্স থাকে, সেটায় কোনো ইন্টারেস্ট অন ক্যাপিটাল হবে না। ক্লিয়ার? পয়েন্ট নাম্বার 2। আচ্ছা, এরপরে আসছে when interest on capital is allowed according to partnership deed in case of loss। ব্যবসায় লস হয়ে গেলে কোনো ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে না, যতই কমিট করুক, যতই আলোচনা হোক, যতই কাগজে লেখা হোক, ব্যবসা লস করেছে, কি করে ইন্টারেস্ট দেবে? মালিক তো সবার লাস্টে টাকা নেবে না, সব মিটিয়ে দিয়েছে, মেটাতে গিয়ে লস হয়ে গেছে, আর এখন আবার মালিকরা আবার ইন্টারেস্ট নেবে? হতে পারে কোনোদিন? হতে পারে না। ইন কেস অফ লস কোনো ইন্টারেস্ট অন ক্যাপিটাল আসবে না। প্রফিট বিফোর ইন্টারেস্ট ইজ মোর অর ইকুয়াল টু দ্য ইন্টারেস্ট। আচ্ছা ধর পার্টনারদের ইন্টারেস্ট ক্যালকুলেট করে দেখলি 20,000 দিতে হবে, আর তোর নেট প্রফিট 30,000 এসে গেছে, দিতে পারবি তো? দিতে পারবি তো? ইন্টারেস্ট ক্যালকুলেট করে দেখেছিস 20,000 হচ্ছে, ইন্টারেস্ট কত টাকা দিতে হবে পার্টনারদের? 20,000, আর প্রফিট কত হয়েছে? 30,000, দিতে পারবি তো? হ্যাঁ, সেটাই বলেছে, প্রফিট বিফোর ইন্টারেস্ট ইজ মোর অর ইকুয়াল টু দ্য ইন্টারেস্ট। আচ্ছা যদি প্রফিট 20,000 হয়, ইন্টারেস্টও 20,000 দিতে হয়, দিতে পারবি তো? তো মোর অর ইকুয়াল, তো প্রফিট 20,000 বা তার বেশি হয়ে গেলে ইউ ক্যান পে ইন্টারেস্ট। ক্লিয়ার? লস হলে ইন্টারেস্ট দিতে পারবো না, প্রফিট হলে ইন্টারেস্ট দিতে পারবো, যতই কাগজে লেখা থাক, যতই ডিটেল লেখা থাক। থার্ড, প্রফিট বিফোর ইন্টারেস্ট ইজ লেস দ্যান ইন্টারেস্ট, মানে প্রফিট হয়েছে বাট ইন্টারেস্টের থেকে কম। মানে প্রফিট হয়েছে 10,000 টাকা, প্রফিট হয়েছে, কিন্তু ইন্টারেস্ট কত টাকা ক্যালকুলেট করে রেখেছিলাম? 20,000। তাহলে কি হবে? তাহলে ইন দ্যাট কেস প্রফিট অ্যাভেলেবল ইজ কনসিডার্ড অ্যাজ ইন্টারেস্ট অ্যান্ড ডিস্ট্রিবিউটেড ইন দ্য রেশিও অফ ক্যাপিটাল। তাহলে কত টাকা অ্যাকচুয়ালি ইন্টারেস্ট হিসেবে ডিস্ট্রিবিউট হবে? 10,000 টাকা, যেটুকু প্রফিট হয়েছে। তাহলে কি বললাম এক্সাম্পলটা? প্রফিট হয়েছে, 3টে সিনারিও, তোর ইন্টারেস্ট ক্যালকুলেট করে কত বলেছিস? 20K। এক হতে পারে প্রফিট হয়েছে 30K, এক হতে পারে প্রফিট হয়েছে 10K, 30 বা 20 বোথ দ্য কেস, আর একটা হতে পারে তো লস হয়েছে সাম 20K। ইন দিস কেস কোনো ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে না। ইন দিস কেস পাবে, ইন দিস কেস জাস্ট 10,000টাই ডিভাইড হয়ে যাবে অ্যাজ এন ইন্টারেস্ট। ভাই 10,000ই কামিয়েছি, এটাকে ইন্টারেস্ট হিসেবে মেনে নে, বাট কোন রেশিওতে? রেশিও অফ ক্যাপিটাল। রেশিও অফ ক্যাপিটাল মানে না, যে যত টাকা ঢেলেছে সে তত টাকা, না, এই ইন্টারেস্টের টাকাটা কি রেশিওতে ডিভাইড হবে? ক্যাপিটালে। ভালো করে বোঝ, প্রিয়াংশু 3 লাখ, সুব্রদীপ 2 লাখ, ও 1 লাখ, ঠিক আছে, 10,000 টাকা প্রফিট হয়েছে, এই 10,000 টাকাটা 3:2:1 এ ডিভাইড হয়ে যাবে। প্রফিট শেয়ারিং রেশিও ইকুয়াল, প্রফিট শেয়ারিং রেশিও ইকুয়াল হতে পারে, প্রফিট শেয়ারিং রেশিও ইকুয়াল হতে পারে, বাট ইন্টারেস্টের টাকা ক্যাপিটাল ওয়াইজ পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে লস হলে কি পাবে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে না। প্রফিট যদি ইন্টারেস্টের বেশি হয় বা ইকুয়াল হয় পাবে, পুরো পাবে। হয়ে গেছে। থার্ড, যদি কম হয় প্রফিট, তাহলে কি হবে? দ্যাট অ্যামাউন্ট উইল অনলি গেট ডিস্ট্রিবিউটেড ইন হোয়াট রেশিও? ক্যাপিটাল রেশিও। ক্লিয়ার? আচ্ছা, এইবারে এখানে টার্মটা কি লিখেছি? এই জায়গাটায় শব্দটা কি লিখেছি? অ্যালাউড। এইখানে কি লিখেছিলাম? চার্জড অর অ্যালাউড, দুটো শব্দ আছে কিন্তু, এটা চার্জড, ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জড, ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যালাউড। চার্জড মানে কি? দিতেই হবে ভাই, প্রফিট হোক লস হোক দিতেই হবে। লস দেওয়ার পর লস, আরো লস হয়েছে, লস লস, পেন অ্যান্ড পেপারে ইন্টারেস্ট পাবি, হাতে পাবি না টাকা, ক্যালকুলেশন দেখিয়ে দেবে ইন্টারেস্ট দিয়ে দিচ্ছে, বা আসলে হাতে টাকা আসেনি, লস হয়েছে, কোথা থেকে দেবে? যদি চার্জড হয় তাহলে ইন দ্যাট কেস কিন্তু মাথায় রাখবি ফুল ইন্টারেস্ট ইজ অ্যালাউড ইরেসপেক্টিভ অফ প্রফিট অর লস। তাহলে কোশ্চেনের মধ্যে কি খুঁজতে হবে?
সেন্টেন্সে খুঁজতে হবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কথাটা অ্যালাউড আছে নাকি চার্জড আছে। কি খুঁজতে হবে? অ্যালাউড আছে নাকি চার্জড আছে। যদি চার্জ থাকে বাই জাস্ট চিল, লসেও দিবি চার্জ হলে। অ্যালাউড হলে এই সিস্টেম গুলো না, অ্যালাউড হলে এই সিস্টেম, চার্জ হলে তো বলছে ফুল ইন্টারেস্ট টু বি অ্যালাউড ইরেসপেক্টিভ অফ প্রফিট এন্ড লস। ঠিক আছে। আচ্ছা এইবারে কোশ্চেনের মধ্যে, স্যার আমি তো কোশ্চেনের মধ্যে চার্জও লিখিনি অ্যালাউডও লিখিনি, আমি কি কনসিডার করব? কনসিডার ইট অ্যাজ অ্যালাউড। এই জন্য বললাম নোটসে তুই সব পাবি। এরপরে কোশ্চেনটা এটাই হতো না, স্যার আমি তো কোশ্চেনের মধ্যে চার্জও দেখিনি অ্যালাউডও দেখিনি, তাহলে কি হবে? কনসিডার দিস অ্যাজ অ্যালাউড। বোঝা গেল? না গো শোনা, একটু মাথাটা একটু চেষ্টা করো, ঠিক পারবে। নেক্সট, বিফোর চার্জিং অ্যান্ড আফটার চার্জিং। বিফোর চার্জিং হলে কি হয়? প্রফিট ইন্টু রেট বাই 100। আফটার চার্জিং হলে কি হয়? প্রফিট ইন্টু রেট বাই 100 প্লাস রেট। মানে যদি বলি 10% অফ 40,000, কিভাবে ক্যালকুলেট করবো? 40,000 ইজ দ্য প্রফিট ইন্টু রেট কত 10 ডিভাইডেড বাই 100 প্লাস 10। এটাই বিফোর চার্জিং। কেমন হবে? 40,000 ইজ দ্য প্রফিট ইন্টু 10 বাই 100। ক্লিয়ার? এই ব্যাপারটা বোঝা গেছে? আফটার চার্জিং হলে নিচে আমরা কি করব? রেটটাকে 100 এর সাথে অ্যাড করে দেবো। বিফোর চার্জিং হলে আমরা করব না। এরপরে সিচুয়েশন, ইন্টারেস্ট অন পার্টনার্স লোন অ্যান্ড রেন্ট পেইড টু পার্টনার। এরকম হতে পারে না? জেনারেলি কি হয়, পার্টনারশিপ বিজনেস শুরু হয়েছে, কমিশনটাতে দু রকম সেন্টেন্স থাকতে পারে, একটা বিফোর চার্জিং, একটা আফটার চার্জিং। যদি আফটার চার্জিং হয় তাহলে নিচে 100 এর সাথে রেটটাকে অ্যাড করে দিবি। তার 5% বলেছে, তাহলে 5 বাই 105। কমিশনটা তো পার্টনার পাবে, সেলের উপরে বা প্রফিটের উপরে পাবে একটা কমিশন, বাট সেটা কখন পাবে? যদি পার্টনারশিপ ডিডে লেখা থাকে। তার কারণ একদম ফার্স্টেই একদম বলে দিয়েছিলাম, ইন অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড, in absence of partnership deed, no partner salary, no commission. Clear? লাস্ট টপিক আজকের জন্য বোঝাবো, বোঝানোর পর নেক্সট ডে থেকে সাম শুরু করব। এই পিডিএফটা আমি গ্রুপে শেয়ার করে দেবো আজকে, নেক্সট ডে আমি প্রিন্ট দিয়ে দেবো। ইন্টারেস্ট অন পার্টনার্স লোন আর রেন্ট পেইড টু পার্টনার। আচ্ছা যখন আমি বলছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল, কার খরচা? ইন্টারেস্ট অন ক্যাপিটালটা কার খরচা? বিজনেসের খরচা। কার জন্য খরচা? পার্টনারের জন্য খরচা। কার জন্য খরচা? পার্টনারের জন্য খরচা। পার্টনার স্যালারি কার খরচা? বিজনেস। কার জন্য খরচা? পার্টনারের জন্য খরচা। কমিশন, পার্টনার্স কমিশন কার খরচা? সেম, বিজনেসের জন্য খরচা আর পার্টনারের জন্য খরচা। আচ্ছা এবারে যদি এরকম হয়, ব্যাপারটা হচ্ছে এই সবাই আমার পার্টনার, তো কি বলে আমাকে স্বর্ণজিৎ বলছে আমার বাড়ি দিয়ে একটা ঘর অফিস বানিয়ে নাও, তাহলে হিসাব মতন ওই ঘরটা রেন্ট হওয়া উচিত। হ্যাঁ, রেন্ট আমি কাকে পে করছি? স্বর্ণজিৎকে পে করছি। আচ্ছা আবার স্বর্ণজিৎকে যখন ইন্টারেস্ট অন ক্যাপিটাল পে করছি তখনও স্বর্ণজিৎকে পে করছি, যখন স্যালারি পে করছি তখনও স্বর্ণজিৎকে পে করছি। এই তিনটের মধ্যে পার্থক্য আছে, একটা রেন্টও পে করছি আর স্যালারিও পে করছি, এর মধ্যে পার্থক্য আছে। পার্থক্য আছে। রেন্টটা হচ্ছে চার্জ এগেইনস্ট প্রফিট, রেন্টটা হচ্ছে চার্জ এগেইনস্ট প্রফিট, পার্টনার স্যালারিটা অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। ক্লিয়ার? কেন চার্জ এগেইনস্ট প্রফিট? পার্টনার স্যালারিটা পার্টনার বাদে অন্য কেউ পেতে পারে, কিন্তু রেন্টটা ভাই যে জায়গা দেবে সে পাবে। আজকে ও দিয়েছে তাই ওকে দিচ্ছি, বাট ইটস নট নেসেসারিলি যে পার্টনারের জন্যই পেমেন্টটা। বোঝা গেল? তাহলে ইট উইল বি কনসিডার্ড অ্যাজ চার্জ এগেইনস্ট প্রফিট। ইন্টারেস্ট অন লোন, আজকে বিজনেসের মধ্যে সাপোজ শুভ্রদীপ লোন দিয়েছে, তাহলে ইন্টারেস্ট কাকে পে করা উচিত? শুভ্রদীপকে পে করা উচিত। আবার ইন্টারেস্ট অন ক্যাপিটালও শুভ্রদীপকে পে করা উচিত, আবার স্যালারিও শুভ্রদীপকে পে করা উচিত। ডিফারেন্স আছে? আছে।
ইন্টারেস্ট অন লোন, ভাই যে লোন দেয় সে পায়, সে ব্যাংক দিলে ব্যাংক পাবে, পাড়ার লোক ধার দিলে পাড়ার লোককে ইন্টারেস্ট দেবো। আজকে শুভ্রদীপ লোন দিয়েছে তাই শুভ্রদীপকে আমি পে করছি। তাহলে ইন দ্যাট কেস ইন্টারেস্ট অন লোনটা কি চার্জ না অ্যাপ্রোপ্রিয়েশন? চার্জ এগেইনস্ট প্রফিট। এই সেন্সটা যেন মাথায় থাকে। বাট পার্টনার স্যালারি শুভ্রদীপ ছাড়া অন্য কেউ পেতে পারে না, বাইরের লোক কোনোদিন পার্টনার স্যালারি পাবে না। ইন্টারেস্ট অন ক্যাপিটাল পার্টনার ছাড়া অন্য কেউ পেতে পারে না। ক্লিয়ার কনসেপ্টটা? নেক্সট ডে থেকে সাম স্টার্ট করবো। ভিডিওটা বাড়িতে গিয়ে কিন্তু একবার রিপ্লে করে দেখবে।